A very good evening to everyone. Today we are all here for the Empower Type 1 Diabetes this program, and it gives me immense pleasure to welcome all of you to this important program dedicated to Type 1 diabetes, a condition that affects thousands of children, adolescents, and adults across the world, and one that requires lifelong care, resilience, and support. Uh, so বেশি সময় না নিয়ে আমি এবার আমাদের যে এক্সপার্টিজ আছে যারা আজকে আমাদের সঙ্গে জড়িত আছে তাদেরকে আমি আই থিঙ্ক আই শুড ইন্ট্রোডিউস দেম সো ডক্টর অনুরাধা মুখার্জি she is associate professor and HOD of dietetics and nutrition department, NIHS NSHM knowledge campus Durgapur. And can we have the next slide? Dr. Dietitian Onindita Mondal. She is a consultant dietitian, counselor, medical nutrition therapist, diabetes educator, faculty and classroom coordinator, NDEP, Kolkata. Indrajit Mojumdar, sir. He is the main hero behind this program, and with Manisha ma'am. He is diabetes activist, type 1D advocate, founder secretary, diabetes awareness and UDAY. And there are lots of acolytes with him. So next, Mrs. Kajal Hansda. She is senior diabetes educator and dietitian at Diabetes Awareness and New Day. She has 12 years of working experience, which will be very nice in our talk this time. Next. So আমার মনে হয় সকলেই ইন্ট্রোডিউস হয়ে গেছে। এবার আমি ইন্দ্রজিৎ মজুমদার স্যারকে ইনভাইট করব কি উনি নিজের হচ্ছে কোনো পার্সোনাল ওনার যা উনি হচ্ছে দেখেছেন এখন অব্দি বা ওনার কোনো পার্সোনাল কোনো আছে যেটা উনি শেয়ার করতে চান, ইনসিডেন্ট রিসেন্টলি ওর আগে যদি কিছু হয়েছে, যেটা আমাদের এখন যেটা অমিত স্যার যেটা আমাদেরকে বোঝাবে ডায়াগনোসিস, ওইটাতে যদি কিছু সাহায্য হোক। তো শুভ সন্ধ্যা প্রত্যেককে। Thank you to Dr. Manisha Gupta, Dr. Amit Kumar De, and Dr. Rutul for taking this initiative on behalf of the Empower T1D in collaboration with DAY, Diabetes Awareness and Youth. আমরা পশ্চিমবঙ্গের বুকে বসে গত 20 বছর ধরে কাজ করছি। আমি আজকে এটা ভীষণ দরকার, আজকে আমরা যে ডিসকাশন গুলো করবো সেটা টাইপ 1 সম্পর্কে একদম বেসিক কথাগুলো বলবো, কারণ আমরা দীর্ঘ এই 20 বছর ধরে দেখতে গিয়ে দেখেছি যে টাইপ 1 এর এডুকেশনটা একটা কনস্ট্যান্ট একটা প্রসেস। তো সেখানে দাঁড়িয়ে ওয়ান্স এগেন আমি এম্পাওয়ার টি1ডি কে লাইক টু এক্সটেন্ড মাই থ্যাঙ্কস ফর টেকিং দিস ইনিশিয়েটিভ। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা প্রোগ্রাম গুলো করবো। শুরুটা হলো আজকে বাংলা দিয়ে, বেঙ্গলি দিয়ে। আমি প্রথমে যেটা শেয়ার করবো 3 দিন আগের একটা ঘটনা। আই গট আ কল, আমি একটা ফোন কল পেলাম, সেটা হচ্ছে খড়গপুরের কাছে উনি থাকেন। ওনার বাচ্চার বয়স 1 বছর 11 মাস, 1 year 11 months অনলি। গত 30শে জুন ওনার বাচ্চার সন্ধ্যেবেলার দিকে জ্বর এসেছিল, সকালের দিকে জ্বর এসেছিল। উনি যিনি পেডিয়াট্রিশিয়ানকে দেখান তাকে উনি ফোন করেন। তিনি বলেন যে আজকে তো আমি হাসপাতালে অ্যাভেলেবেল নই, কিন্তু আমি আজকে একটা চেম্বারে বসবো, বিকেলবেলা 4টে নাগাদ আমি অ্যাভেলেবেল হব, ওই সময় বাচ্চাটাকে নিয়ে আসবো। বাচ্চাটা কি সমস্যা হয়েছে? বাচ্চাটা জ্বর এসেছিল, ওই 101-এর মতো জ্বর হচ্ছে। তো ওনার কাছে বাড়িতে যেটা নম্বর আছে, কল আছে, সেটা দিয়েছিলেন ডাক্তার, সেটাই বলেছিলেন ফোনে। নিয়ে তারপর যাওয়ার পরে বিকাল 4টে নাগাদ দেখানোর পরে উনি একটা অ্যান্টিবায়োটিকও দেন। সেখান থেকে দাঁড়িয়ে আলটিমেটলি রাত্রিবেলা প্রথম ডোজটা পড়ে। নিয়ে প্রথম ডোজটা পড়া কিছুক্ষণ পরে জ্বরটা কমে যায়, নিয়ে রাতটা কাটে। সকালবেলা থেকে বাচ্চাটার কোনো অলমোস্ট সেন্স নেই, বাচ্চাটা সাড়া দিচ্ছে না। এটা বাচ্চার মা যখন খেয়াল করে বা বাবা যখন খেয়াল করে, এই 9:30 10টা নাগাদ আবার এই ডক্টরকে ফোন করেন। তিনি বলেন যে আজকে তো আমি অ্যাভেলেবেল নই, কিন্তু আপনি এটা এক্ষুনি যে হসপিটালটা আছে কাছাকাছি সেখানে নিয়ে যান। তো
তো সেখানে নিয়ে যাওয়ার পরে প্রাইমারি হিস্ট্রি জানার পরে বললো তো জ্বর, এখনকার দিনে জ্বরগুলো তো এরকম হচ্ছে, ভাইরাল ফিভার। তো ঠিক আছে, ভর্তি নেওয়ার মতো পরিস্থিতি নয়। তো বাচ্চার বাবার যেন কোনো একটা জায়গাতে কিছু একটু সন্দেহ হয়েছিল। তো এনার একটা দ্বিতীয় ইস্যু ওনাদের, বয়স বললাম একটু আগে 1 বছর 11 মাস। তিনি ইনসিস্ট করেন এবং ওই যে আগের দিন যে ডক্টরকে দেখিয়েছিলেন তার প্রেসক্রিপশন দেখান, তার কথা বলেন যে তিনি বলেছেন ভর্তি নিতে। তো সামহাও অর আদার যিনি অ্যাটেন্ডিং ডক্টর ছিলেন তারা ওই ডক্টরের নাম শোনার পরে ভর্তি নেন। ভর্তি নেওয়ার পরে প্রাইমারিলি যে প্রাইমারি কেয়ার গুলো শুরু করার জন্য প্রথমে এক্সামিনিং করার পরে ওনাকে স্যালাইন দেওয়ার জন্য ইনিশিয়েটিভ নেন, তার জন্য চ্যানেল করতে যান। চ্যানেল করার সময় বাচ্চাটা একদম কাঁদেনি। সেই ঘটনাটা অ্যাটেন্ডিং ডক্টর এবং নার্স তাদেরকে খুব আহ, অবাক করেছিল। তো তারপর আরো রুল আউট করতে করতে ওরা হঠাৎ সিদ্ধান্ত নিল যে ব্লাড সুগার টেস্ট করে দেখি। তো ওরা র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট করতে থ্রু গ্লুকোমিটার টেস্ট করতে গিয়ে দেখে অলমোস্ট 700 ব্লাড সুগার। কিন্তু তারপর তারা ওটা ঘাবড়ে যায়, এত ছোট বাচ্চা। তো ন্যাচারালি সঙ্গে সঙ্গে তারা সিনিয়র ডক্টরের সাথে কনসাল্ট করে একটু ভর্তি নেয়, আইসিইউ তে রাখে, তার ম্যানেজমেন্ট শুরু করে, ইনসুলিন শুরু করে। ওরে বাচ্চাটা প্রায় মানে 2.5 দিন পর, 3 দিনের মাথায় তার সেন্সটা আসে। আলটিমেটলি তারপর উনি ফার্দার একটা হায়ার সেন্টারে যান, সেখান থেকেও একই ডায়াগনোসিস হয়। নিয়ে তারপর উনি তমলুকে আমাদের একজন পেডিয়াট্রিক এন্ড্রো বসেন, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট করে যান। তিনি, তার সূত্রেই আমরা যোগাযোগটা হয়। তার টাইপ 1 ডায়াবেটিস ধরা পড়ে। আমাদের অর্গানাইজেশন ডে এর পক্ষ থেকে আমরা তো চেষ্টা করি সব টাইপ 1, আমাদের কাছে যদি কারোর কোনো খবর আসে আমরা চেষ্টা করি আমাদের বেস্ট এফোর্ট দিয়ে পাশে দাঁড়ানোর। আমাদের টিম তার পাশে দাঁড়ায়। এবং গতকাল আমরা, তারা, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গতকাল তার হাতে আমরা তার ইনসুলিন দেওয়ার দায়িত্ব আগামী 1 বছরের জন্য আমরা দায়িত্ব নিই, কারণ আমরা প্রত্যেকের ক্ষেত্রে 1 বছর করে কমিট করি। ঠিক আছে, ঠিক দায়িত্ব আছে। নিই, তার গ্লুকোমিটার স্ট্রিপ তার ব্যবস্থা আমরা করি। আমি পরবর্তী ক্ষেত্রে আসবো, তখন আমার এই গ্লুকোমিটার স্ট্রিপ বা এইসব ব্যাপার সাপোর্ট গ্রুপের পার্টে আসবো। তো আমি আপনাকে এটাই বলেছি যে ডায়াগনোসিস এর ক্ষেত্রে প্রত্যেকটা টাইপ 1 এর ক্ষেত্রে, আমাদের টাইপ 1 বন্ধুদের ক্ষেত্রে প্রত্যেকের ধরা পড়ার হিস্ট্রিটা এক একটা ইউনিক। আজকে এই একদম সদ্য ঘটে যাওয়া ঘটনাটা আমি শেয়ার করলাম, যে আগামী যারা আজকে অনুষ্ঠানটা শুনছেন, টাইপ 1 কি করে ডায়াগনোসিস হতে পারে, তার জন্য আমাদের মধ্যে এক্সপার্ট আছেন ডাক্তার অমিত কুমার দে, তিনি এবার বলবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্দ্রজিৎ দা। এবার আমি আহ, আমাদের ডায়াগনোসিস, এই যে আপনি এটা বোঝালেন, এটা আমাদের ডায়াগনোসিস এতে কত সাহায্য হবে সেটাকে ভালো করে ডায়াগনোসিসটা বোঝাবার জন্য আমি হচ্ছে অনুরোধ করব ডক্টর অমিত কুমার ডে কে, যিনি টাইওয়ান, এই এম্পাওয়ার টাইওয়ানেরও হচ্ছে একটা পার্টনার, একটা মানে প্রেজেন্টার হচ্ছেন মনীষা ম্যামের সঙ্গে। তো আমি ওনাকে অনুরোধ করব কি স্যার আপনি এসে আমাদেরকে ডায়াগনোসিসটা বোঝান। নমস্কার সকল বন্ধুগণদের। First of all, thank you very much to the entire team, to all my friends from Kolkata for joining in this Bengali session. So to everybody, যারা আজকে দর্শক এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের শুনছেন, গত 2 বছর আগে আমরা এই কমিউনিটিটা স্টার্ট করি অ্যাজ এম্পাওয়ার টাইপ 1 ডায়াবেটিস। এটার একটা পারপাস আছে। দ্য পারপাস ওয়াজ টু ব্রিং doctors, clinicians, practicing diabetes, people living with diabetes, যারা ডায়াবেটিস নিয়ে, টাইপ 1 ডায়াবেটিস নিয়ে যারা আছেন, এবং অ্যাডভোকেটস যারা আমাদের টাইপ 1 ডায়াবেটিস বন্ধুদের সাহায্য করছেন, ইনক্লুডিং নিউট্রিশনিস্টস, তাদের সকলকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার। এবং আই এম ভেরি হ্যাপি, ওয়েস্ট বেঙ্গলে মিস্টার ইন্দ্রজিৎ মজুমদার অ্যান্ড ডায়াবেটিস অ্যাওয়ারনেস এ নিউ অর্গানাইজেশন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে প্রায় গত 2 বছর ধরে আমরা কাজ করে চলেছি। আজকে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিচ্ছি, রিজনাল ল্যাঙ্গুয়েজে টাইপ 1 সম্পর্কে সচেতনতা চারিদিকে ছড়িয়ে দেওয়ার। আজকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এই প্রোগ্রামে, আই বিলিভ আমাদের অনেক অ্যাডভোকেটস এবং নিউট্রিশনিস্টস, তার সাথে সাথে অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা, বা যাদের পরিবারে কেউ না কেউ রয়েছেন উইথ টাইপ 1 ডায়াবেটিস। তাহলে আজকে যে ঘটনাটা ইন্দ্রজিৎ দা ডিসক্রাইব করলেন, একটি বাচ্চার কথা, প্রত্যেকের স্টোরিটা কিন্তু এক এক রকম ভাবে আলাদাভাবে তৈরি হয়। প্রথমে একটু পেছন দিকে গেলে আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমাদের ভারতবর্ষে বা ইভেন সাউথ ইস্ট এশিয়া পপুলেশন যদি আমরা দেখি,
বেশিরভাগ ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসের ইনসিডেন্সটা আমরা চারিপাশে দেখতে পাই। টাইপ 1 যেটা মোস্টলি অটো ইমিউন ট্রিগার্ড, তার ইনসিডেন্স কম্প্যারেটিভলি কম হলেও আমাদের সোসাইটিতে কিন্তু এটা যথেষ্ট প্রেভেলেন্ট। তার একটাই কারণ হচ্ছে এটাকে কিন্তু সঠিক সময় সঠিকভাবে আমরা এনাদের ডিটেক্ট করতে পারি না, এবং সেটা ডিটেক্ট না করার পেছনে অনেকগুলো কারণ আছে। অ্যাওয়ারনেস, সচেতন হওয়াটা হচ্ছে সব থেকে প্রাথমিক কারণ, ঠিক সময় না বুঝতে পারা। এবার অনেকের ডায়াগনোসিস কিন্তু অনেক রকম টাইমে হতে পারে, যেরকম একটি ছোট বাচ্চার 5-6 বছর বা 7-8 বছর বয়সে যেরকম ডায়াগনোসিস হতে পারে, আবার জুভেনাইল এজে গিয়ে 12 বা 13 বছর বয়সে গিয়ে তার ডায়াগনোসিস হতে পারে। অনেকেরই কিন্তু ইভেন লেট অনসেট বা 18-19 বছর বয়সে গিয়েও কিন্তু ডায়াগনোসিসটা আসতে পারে। অটো ইমিউন ট্রিগার যে কোনো সময় এই ট্রিগারটা ডেভেলপ করতে পারে, এবং এই ইমিউন ট্রিগারের জন্য শরীরে ইনসুলিনের প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে, যেখান থেকে ইনসুলিনের ক্ষরণ ঘটে, হঠাৎ করে সেই ক্ষরণটা তৈরি হওয়াটা, ইনসুলিন তৈরি হওয়াটা কমে যায় বা বন্ধ হয়ে যায়, এবং টাইপ 1 ডায়াবেটিস ডেভেলপ করে। এবং এই যে ম্যানিফেস্টেশনটা, এটা কিন্তু এক একজনের এক এক রকম প্রগ্রেশন অফ ডিজিজ বা প্রগ্রেশন অফ হিস্ট্রি, ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজের মধ্যে দিয়ে আসে। কারোর একটা অ্যাকিউট ইলনেসের মধ্যে দিয়ে আসতে পারে, কারোর ইনসিডিয়াস অনসেট, কোনো কারণ নেই, হঠাৎ করে সুগার টেস্ট করলো এবং সুগারটা বেশি হাই দেখা গেল। তাহলে এখানে প্রথমে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ইন্ডেক্স অফ সাসপিশন, এইটাকে কিন্তু আমাদের অলওয়েজ ইম্পর্টেন্স দিতে হবে। তার মানে মা বাবার যদি ডায়াবেটিস থাকে বা ফ্যামিলিতে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, প্রেগনেন্সি কন্ডিশনে মা যদি জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে, বা কোনো ক্ষেত্রে যদি তাদের সুগার বেড়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো টাইম অফ দ্য এজে সেই বাচ্চাটার একবার ব্লাড সুগার টেস্ট করে আমাদের দেখা উচিত। এই হাই ইন্ডেক্স অফ সাসপিশন দিয়েই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা টাইপ 1 ডায়াবেটিস আমাদের কমিউনিটিতে স্ক্রিন করে ধরা পাই। আর একটা কারণ, আর একটা সিচুয়েশন হতে পারে যে যখন কোনো রকম অ্যাকিউট ইলনেস হলো, জ্বর হলো, পেট খারাপ হলো, সর্দি কাশি হলো, একটা নিউমোনিয়া হলো, বাচ্চাটাকে নিয়ে হসপিটালে গেল, যে এক্সাম্পল যে স্টোরিটা ইন্দ্রজিৎ দা বললেন, তখন সেক্ষেত্রে হসপিটালে গিয়ে ইনভেস্টিগেশন করার মাধ্যম দিয়ে আমরা দেখলাম যে বাচ্চাটার সুগার প্রচন্ড হাই, এবং তখন তার অ্যাকিউট ইলনেসের জন্য তার ব্লাড সুগার লেভেল আরো বেড়ে গেছে। সো ইউজুয়ালি আমরা এই যে ডায়াগনোসিসটা করি বা জানতে পারি, এটার কিন্তু একটা খুব ভ্যারিড এক্সপোজারে আমরা জানতে পারি। এবার এখানে একটা জিনিস আমাদের সকলকে বুঝতে হবে, টাইপ 1 ডায়াবেটিস শুধু একটা রোগ নয়, ইট ইজ এ জার্নি। এবং এই জার্নিটা কিন্তু ইজ নট অনলি অফ দ্য ইন্ডিভিজুয়াল, it is not only of the individual who is living with type 1 diabetes, but this is the journey of the entire ecosystem. একটি বাচ্চা বা একটি টিনেজার বা একটি ইয়াং ইন্ডিভিজুয়াল যা টাইপ 1 ডায়াবেটিস রয়েছেন বা ইয়াং অনসেট ডায়াবেটিস রয়েছেন, তার সাথে কিন্তু যারা জড়িয়ে আছেন, তার মা বাবা, তার ফ্যামিলি মেম্বার্স, তার প্রতিবেশীরা, তার ভাই বোন, সিবলিংস, সে যে স্কুলে পড়ছে বা যে জায়গায় কাজ করছে, ওয়ার্ক এনভায়রনমেন্ট, এবং তার হেলথ কেয়ার প্রফেশনাল বা ডাক্তার, নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান যারা তার ট্রিটমেন্ট করছে, তাদের কিন্তু একটা কন্ট্রিবিউটরি রোল আছে যে তার ডায়াবেটিস জার্নিটা কিরকম হবে। এম্পাওয়ার টাইপ 1 ডায়াবেটিস কমিউনিটির প্রাইমারি গোল হচ্ছে এটা, দিস শুড বি অ্যান ইকোসিস্টেম ড্রিভেন জার্নি। Somebody living with type 1 diabetes cannot live in this ecosystem alone. সে তার নিজের এই রোগটাকে প্রতিরোধ একা করতে পারবে না। তার ফ্যামিলি, তার বন্ধু, তার ভাই বোন এবং তার কেয়ার গিভার, বিশেষ করে হেলথ কেয়ার প্রোভাইডার, তাদের সহযোগিতা এবং তাদের সাপোর্ট অ্যাট এভরি স্টেজ অফ লাইফে লাগবে। আজকে যদি একটি বাচ্চার ডায়াগনোসিস হয় অ্যাট দ্য এজ অফ 5 ইয়ার্স বা 10 ইয়ার্স, তাকে যেভাবে আমাদের কাউন্সেলিং করতে হবে, আজকে যদি কারো ডায়াগনোসিস হয় অ্যাট দ্য এজ অফ 15 ইয়ার্স বা 16 ইয়ার্স টিনেজারে, তাকে কিন্তু আমাদের অন্যরকম ভাবে কাউন্সেলিং করতে হবে। এবং এই প্রত্যেকটা স্টেজে কিন্তু একটা টিম হিসেবে, স্পেশালি উইথ এক্সপিরিয়েন্সড লিভড এক্সপিরিয়েন্স অফ টাইপ 1 ডায়াবেটিস ইন্ডিভিজুয়ালস, তাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে, with proper guidance, proper counseling from the entire medical fraternity, including doctor, healthcare provider, nutritionist, সকলের সহযোগিতা নিয়ে আমাদের কিন্তু এই জার্নিটাতে তাদেরকে নিয়ে যেতে হবে। এবার মেডিকেলি আমরা ডায়াগনোস কি করব, সেটা আমার মনে হয়
পরবর্তী আলোচনার মধ্যে আমরা ডিসকাস করতে পারি। কিছু অ্যান্টিবডি টেস্ট রয়েছে, সি পেপটাইড লেভেল দেখতে হয় প্রথম দিকে, তারপরে ইউ লুক অ্যাট দি ব্লাড লেভেলস অ্যান্ড দেন ইউ স্টার্ট দ্য ইন্ডিভিজুয়াল অন ইনসুলিন থেরাপি। এগুলো আমার মনে হয় আলোচনার মধ্যে দিয়ে ইন্দ্রশিস তুমি একটা ডিসক্রিপশনের মধ্যে দিয়ে ওভার দ্য নেক্সট 1 hour সকলকে জানাতে পারো। বাট টু স্টার্ট উইথ, আই জাস্ট ওয়ান্ট টু লিভ দিস মেসেজ to everybody that is listening, that please remember, living with type 1 diabetes is a journey, and এই যে জার্নিটা, এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল জার্নি নয়, ইট ইজ দ্য জার্নি অফ দ্য হোল ইকোসিস্টেম। ইন্দ্রশিস। থ্যাংক ইউ অমিতদা, আপনি খুব ভালো করে আমাদের এখানে বোঝালেন। আর আমার মনে হয় যারা যারা আমাদের এই প্রোগ্রামের মধ্যে জড়িত আছে তারা নিশ্চয়ই এর লাভ পাবে। আর আগে যখন পুরো এই সেশনটা চলছেই, ওর মধ্যে আরো যা যা ডাউটস আছে, যা যা মিথস আছে, যেগুলো ধীরে ধীরে সব ক্লিয়ার হতে থাকবে। এবার ডায়াগনোসিস এর পর তো আসে আমাদের ফার্স্ট কাউন্সিলিং, যখন আমরা পেশেন্টকে দেখতে পারি যে হ্যাঁ ওর হয়ে চুকেছে ডায়াগনোসিস, এবার ওকে কি করে কাউন্সিল করব, ওকে কি করে ব্যাপারটাতে বোঝাবো, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। আর সেটাকে আমাদেরকে বোঝাবার জন্য আমি ডাকবো, অনুরোধ করব মিসেস অনিন্দিতা মণ্ডলকে। সে আসুন আর আমাদেরকে এখানে বোঝান। সকলকে শুভ সন্ধ্যা আর নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। এখন যখন আমরা দেখি যে টাইপ 1 বা ডায়াবেটিক বলে না, এনি ব্লাড টেস্ট রিপোর্টটাই আমাদের কাছে একটা রেজাল্ট বেরোনোর মতো। তো যখন এই পেশেন্ট টাইপ 1 বা টাইপ 2 কেউ আমাদের কাছে আসেন ফ্রম দ্য ডক্টর স্টেশন, তখনই আমরা ধরে নিই যে পেশেন্টের মধ্যে বেশ খানিকটা একটা টেনশন বা চিন্তা ভাবনা চলতে থাকে যে হোয়াট হ্যাপেন, কি হলো আমার মধ্যে, সারা জীবন আমাকে এই ডায়াবেটিস এর জন্য থাকতে হবে। আর যেখানে আমাকে টাইপ 1 কে বোঝাতে হয় যে ইনসুলিনটা কি, কেন তাকে দেওয়া হচ্ছে। ইনসুলিনের ইনজেকশনের জন্য বাচ্চাদের বা বাচ্চাদের পেরেন্টসরা খুব ভয় পেয়ে যান। তো তখন আমি সবসময় ফার্স্টে যখন আমি আমার কাউন্সেলিং শুরু করি, আমি কিছু সেলিব্রিটিদের ছবি দেখাই যে দেখো এনারাও তোমার মতনই একজন ইউনিক মানুষ, কিন্তু জীবনে অনেকের থেকেও বেশি সফল। যেমন ধরুন সোনাম কাপুর আছেন, অ্যাক্ট্রেস, কমল হাসান আছেন, প্লেয়ার ওয়াসিম আকরম, সে কিনা অন্যদের থেকে অনেক বেশি হেলদি লাইফ লিড করেছে, প্লাস নিক জোনাস। এদের কিছু ছবি দেখালে বাচ্চাদের মধ্যে প্রথমত হয় যে আচ্ছা এরাও আমার মতো, সো একটু হলেও মানে তারা একটু কুল হয়। দ্বিতীয়ত হচ্ছে যখন আমরা দেখি যে পেরেন্টস এর একটা কাউন্সেলিং চলে, বাবা মাকে আগে শান্ত করতে হয়, বিকজ তা নাহলে আমরা ব্যাপারটাকে চ্যালেঞ্জিং ওয়েতে কিছুতেই নিতে পারবো না। বাচ্চাটাকে অনেক জিনিস শেখানোর থাকে, কার্ব কাউন্টিং, ইনসুলিনের টেকনিক, এক্সারসাইজ কেন করবে, খাওয়া দাওয়ার একটা ডিফারেন্স, মানে অন্যরা যেখানে মানে যখন তখন ক্যান্ডি খাচ্ছেন সেটা আমরা পারছি না, সেগুলোর সম্বন্ধে তাকে অনেক বেশি সচেতন করা। এখানে আমার বাচ্চাটাকে খুব বেশি চ্যালেঞ্জ বা সাকসেসফুল হতে পারবে অ্যান্ড ইউ আর ভেরি ব্রেভ, সেইটাকে হাইলাইট করলে আমার মনে হয় বাচ্চাটা আস্তে আস্তে শিখতে শুরু করে। যত তাড়াতাড়ি সেটা এটাকে অ্যাকসেপ্ট করবে তত আমরা শেখানোর পর্যায়ে যেতে পারবো। এবার আমি বলে থাকি যে ইনসুলিনটাকে নিয়ে ভয় পাবে না, ও তোমার জন্য একটা বিশেষ বন্ধু বা বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে। একে তুমি সঙ্গে নিয়ে চলো, ও তোমাকে আরো অনেক বেশি ভালো রাখবে। তো দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা দেখি যে কাউন্সেলিংটা ডিফারেন্ট এজে, যেটা আমাদের একটু আগে স্যার বলছিলেন যে ডিফারেন্ট এজ ওয়াইজ, সেই এজ ওয়াইজ আমাদের কাউন্সেলিংটা লাগে। যেমন ছোট বাচ্চাদের একরকম, প্রি প্রেগনেন্সি, এরাই যখন আবার একজন প্রেগনেন্ট মাদার হয় তার আগে 2 মাস আগে কি করবে, সেই প্রি প্রেগনেন্সি অবস্থায় তাদের একটা ডিফারেন্ট, বা পিউবার্টি এজে তাদের লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করাটাই তাদের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টেড জায়গা হয়, যে কলেজ স্কুলে যাচ্ছি, যখন খুশি আমি সিনেমা দেখছি, যখন খুশি অনেকক্ষণ না খেয়ে থাকছি। এগুলোকে আমাদের ছোট ছোট ব্যাপারগুলোকে ধরিয়ে দেওয়া। প্লাস যেটা আমরা বলে থাকি যে ডায়াবেটিসটা তুমি একা হ্যান্ডেল করতে পারবে না, আর ইট ইজ আ টিম ওয়ার্ক। বিকজ আমরা একটা ক্রিকেট খেলা যেমন আনন্দ পাই, যে একটা টিম জিতলে যেটা আনন্দ পাই, সেরকম ডক্টর, ডায়েটিশিয়ান আর পেশেন্ট আর কেয়ার গিভার, এই 4জন মিলিয়ে আমরা টিমটাকে সবসময় জেতানোর চেষ্টা করব, যেখানে কিনা আমরা সুগারটাকে কন্ট্রোল রাখবো। স্পেশাল অ্যাটেনশন দেওয়ার জন্য আমাদের একটা কাউন্সেলিং চলে, যেখানে চোখের পরীক্ষা, রেটিনা স্ক্যান, ফুড কেয়ার, এগুলো সব আস্তে আস্তে আমাদের তাকে বোঝানোর পর্যায়ে নিয়ে যাওয়া, বা যাতে সেটা সে ফলো করে। ওই জন্য আমরা কিছু একটা কানেক্টেড গ্রুপস এর মধ্যে, যেখানে অনেক বাচ্চা আছে যারা টাইপ 1, তাদের মধ্যে নিয়ে যাওয়া, বা একটা হোয়াটসঅ্যাপ টিমে অ্যাড করে দিলে আমার মনে হয় সেখানে তারা একটু ফ্রি অনুভব করতে পারে, বা কথা বলতে পারে, নিজেদের একটা এক্সপোজার দিতে পারে, যেখানে অন্যদের প্রবলেমসটাও সে শেয়ার করতে পারে যে আমার মতন কিনা। তো আমার মনে হয় এইটুকুনি আপাতত রাখি, যে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড তাকে চ্যালেঞ্জিং ওয়েতে নিজের জীবনটাকে নিয়ে যাওয়া, যে ভয় না পেয়ে আমরা সেটাকে আর কি অ্যাকসেপ্ট করব, এবং ডিফারেন্ট চ্যালেঞ্জে আমরা সবাই মিলে একসাথে প্রবলেমসটাকে ওভারকাম করব। ভালো, থ্যাংক ইউ। ভালো। Thank you, অনিতা। এবার
ইনসুলিন টেকনিক, তার উপরে আমি এবার অনুরোধ করব কাজলকে। ধন্যবাদ। সবার প্রথমে আমি সবাইকে, সমস্ত দর্শক বন্ধু যারা আমাদের টাইপ 1 ডায়াবেটিস স্পেশাল বন্ধু যারা আমাদেরকে দেখছেন আজকে, আমরা খুব বেসিক দিয়ে শুরু করেছি যাতে আমরা জানি যেসব নিয়ে আলোচনা করছি সবাই কিছুটা হলেও জানেন বা জানো। আমরা শুধু চেষ্টা করব এমন ভাবে সেটাকে বলার বা বোঝানোর যাতে কোথাও যদি কোনো গ্যাপ থাকে সেটাকে আমরা কারেকশন করতে পারি, কিংবা যদি কারো নিউলি ডায়াগনোজ থাকে, যেটা একটু আগে একদম সবার প্রথমে আমাদের সাথে ইন্দ্রজিৎ বাবু শেয়ার করলেন একটি বা নতুন ছোট বাচ্চার ডায়াগনোসিস হওয়া, তাদের ক্ষেত্রে কি হতে পারে সেটা আমার আগের যিনি স্পিকার ম্যাডাম উনি খুব সুন্দর করে কাউন্সিলিংটা বোঝালেন। এবং কাউন্সিলিং এর পরে যেটা আসেন উনি কথার মধ্যে দিয়ে বললেন যে ইনসুলিন টেকনিক বা আমাদের অনেক কিছু জিনিস শিখতে হয়। এবং আমাদের অমিত স্যার যেটা বললেন যে ইনসুলিন শব্দ, ইনসুলিন যেটা সবার প্রথমেই ডাক্তারবাবু চেম্বার থেকে শুনে আসলেন, ইনসুলিন বললে একটি ইনজেকশন সূচ হয় যেটা আমার বাচ্চাকে দেওয়াতে হবে, দিতে হবে লাইফ লং, যতদিন বেঁচে থাকে। তো সবার প্রথমে বলি ইনসুলিন একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটি আমাদের একটি হরমোন, যেটি আমাদের শরীরে তৈরি হওয়ার কথা অগ্নাশয়ে, সেটি হচ্ছে না সহজভাবে। তো যদি হচ্ছে না তাহলে আমি যা খাবারগুলোকে খাচ্ছি সেগুলোকে তো আমার কোষে পৌঁছতে হবে, নাহলে তো রক্তেই আমার জমা হতে থাকবে, বাড়তে থাকবে। যেটা একটু আগে ইন্দ্রজিৎ বাবু বললেন 70-এর ওপর, প্রায় 70-এর কাছে পৌঁছে গেছে। তাহলে এই ধরনের সিচুয়েশন যাতে না হয় তাহলে আমাদের কি করতে হবে, তার জন্য আবিষ্কার হয়েছে ইনসুলিন, যেটা আমরা বাইরে থেকে নিতে পারি। আমরা খুব ব্লেসড যে আমাদের ইনসুলিন পাওয়া যায়। এবং পুরনো ইতিহাস যারা আমরা জানি, ইনসুলিন যারা প্রথম যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন কতখানি প্যাথেটিক বা মর্মান্তিক ছিল, এখন তো সেটা নয়। তাহলে এই ইনসুলিন আমাকে নিতেই হবে। আমার যদি ডায়াগনোসিস হয় টাইপ 1 ডায়াবেটিস তাহলে আমাকে ইনসুলিন নিতেই হবে। এটি বাধ্যতামূলক, কারণ এটি আমার চিকিৎসার একটি অংশ। এবার অনেকে নতুন যখন ধরা পড়েন, আমি জাস্ট ছোট্ট করে বলে দিই, আমি জানি আজকে আমার ভীষণ কম সময়, অনেকের বাবা মায়ের আমাদের ধারণা থাকে বোধহয় ইনজেকশন ছাড়াও অনেক কিছু থাকে, কারণ আমরা নিজেদের বাচ্চাকে প্রত্যেকেই ভালোবাসি। আমরা হয়তো অনেক জায়গায় ছুটে বেড়াইছি, ছুটে বেড়াতে বেড়াতে গিয়ে অনেক সময় সময়টা এতখানি নষ্ট হয়ে যায়, তার হয়তো ট্রিটমেন্টটা খুব ভালো করে যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি হয়তো আমরা আবার দেখি তার সুগার লেভেলটা আরো বেশি বেড়ে গেছে, বা অনেক সময় আবার ডিকে হয়ে হসপিটালে ভর্তি হতে হয়। তো আপনার বাবা মায়েদের জন্য এটা জানা যে আমাকে ইনসুলিন একটি মাত্র অস্ত্র, যেটি আমাকে প্রয়োজন, বাধ্যতামূলক আমাকে নিতে হবে। এবার আসি ইনসুলিনটা আমরা নেব কিভাবে। প্রত্যেকেই যখন আপনারা দেখাচ্ছেন ডাক্তারবাবুর কাছে, আপনাদের সবাইকে শেখানো হয়, একজন এডুকেটর দিদি বা দাদা থাকেন কিভাবে ইনসুলিন নেবেন, পেন দিয়ে বা সিরিঞ্জ দিয়ে শেখানো হয় এবং অনবরত আপনারা টাচে থাকেন। সেটা যদি ছোট্ট ব্রিফ করে বলি, যে জায়গাগুলো না বললে নয়, আপনারা যদি এখন সবাই ম্যাক্সিমাম পেনে আমরা নিই এবং আমরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে ফ্রিতে ইনসুলিন পাই, সেটি সরকারি প্রতিষ্ঠান থেকে বলুন, বেসরকারি জায়গা থেকে বলুন, আমরা ইনসুলিন পেন বা সিরিঞ্জ এগুলো পেয়ে থাকি। সিরিঞ্জের ক্ষেত্রে হলে যেটা আপনারা যে পরিমাণ ইনসুলিন আপনার প্রয়োজন বা যেটি আপনাকে সাজেস্ট করেছেন আপনার ডাক্তারবাবু বা ডায়াবেটিস এডুকেটর দাদা দিদিরা, তাহলে ততটা পরিমাণ আপনাকে হাওয়া বা এয়ার আপনাকে নিতে হবে সিরিঞ্জের ক্ষেত্রে। তারপর ভাইলের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে বা ইনসার্ট করতে হবে, মানে পুশ করতে হবে আপনাকে সিরিঞ্জের পেছনটা। তারপরে ঠিক উল্টো দিক করে নিয়ে আপনার ভায়ালটা উপরের দিকে থাকবে, সিরিঞ্জটা নিচের দিকে। এবং যতটা পরিমাণ আপনার ইনসুলিনের প্রয়োজন নিতে হবে, যতটা পরিমাণ আপনি এয়ার নিয়েছিলেন ঠিক ততটা পরিমাণ ইনসুলিন টেনে নিতে হবে। দরকারে একটু বেশি নিতে হবে, তার কারণ যদি দেখছেন ওখানে কোনো বাবলস তৈরি হচ্ছে আপনাকে তো সেটা বের করতে হবে, তাহলে তো আপনার যতটা প্রয়োজন তার থেকে কমও হয়ে যেতে পারে, সেটা যেন না হয়। তা সেভাবে আপনাকে দেখে দরকার হলে একটু পরিমাণ বেশি নিয়ে আপনাকে ট্যাপ করতে হবে যাতে বাবলসটা বেরিয়ে যায়, এবং ঠিক যতটা পরিমাণ আপনার দরকার ততটা নেওয়া। এবং পেনের ক্ষেত্রে তো খুব সহজ, যদি প্রথমবার হয় সেটাকে আপনাকে ইনসুলিনটা আপনি যখন ঘোরালেন, মানে ধরুন প্রথম 2 মিনিট মতন সেটাকে আপনাকে একটু পুশ করতে হবে যাতে সেটা বেরোচ্ছে কিনা সেটা দেখে নেওয়া। তারপর ঠিক যতটা পরিমাণ প্রয়োজন আপনি টানলে, মানে রোটেট করলেন, সেটা তো পেনটা তো খুব সুন্দর রোটেট সিস্টেম থাকে। তারপরে আপনি এবার রেডি হয়ে গেল দুটোকে আপনার নেওয়ার জন্য। এবার যে জায়গায় নেবেন, আমরা সাইড গুলো হচ্ছে ধরুন তলপেটের জায়গা বা অ্যাবডোমেন যেটাকে বলি, যদি নাভির 2 ইঞ্চ জায়গা ছেড়ে পুরো আপনার পেটে যতটা মানে চর্বিযুক্ত জায়গায় আপনি নিতে পারেন, বা থাইজের যে
বাইরের অংশটা যেখানে চর্বিযুক্ত থাকে সেখানে আপার আর্মসে কিংবা বাটাক বা যেটাকে আমরা হিপস বলছি সেখানে তার উপরের অংশটাতে নেওয়া যায়। কিন্তু যখন নেবেন সেখানে অনেকেই আবার অ্যালকোহল স্প্রে দিয়ে আবার ড্রাই করেন। আমরা যখন রেগুলার দেখি তখন দেখি যে ওই যদি জায়গাটা পরিষ্কার থাকে আলাদা করে অ্যালকোহল স্প্রে দিয়ে কিছু ক্লিন করার দরকার নেই, যদি করেনি জায়গাটা যেন প্রপারলি ড্রাই হয় সেটা মাথায় রাখা। আর যখন আপনি ইনসার্ট করবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসার্ট যখন করছেন ভেতরে ঢোকাচ্ছেন, পুশ করে নেওয়ার পরে মাথায় রাখবেন যেন আমার ঠিকভাবে আমার প্রত্যেকটা ইনসুলিন প্রবেশ করে এবং 10 সেকেন্ড ধরে আপনাকে ধরে রাখতে হবে, পুশ করে রাখতে হবে। সেটা 10 সেকেন্ড তো ঘড়ি দেখে সম্ভব না, 1 থেকে 10 আমরা গুনতে বলি, কেউ যদি দ্রুত গতিতে গোনেন তাহলে আমরা বলি 1 থেকে 30 পর্যন্ত গুনুন। আর আমার মনে হয় না অতটা স্পিডে কেউ গোনেন, সেক্ষেত্রে যদি কারোর মনে হয় প্রথম প্রথম একটু ধরতে সেক্ষেত্রে আপনি 50ও গুনতে পারেন, তখন আস্তে আস্তে একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তারপরে আপনি আস্তে আস্তে নিডলটাকে বের করলেন যাতে পুরোপুরি ইনসুলিনটা আপনার সাবকিউটেনাস লেয়ারে ঢোকে এবং আপনার শোষিত হয় ভালোভাবে, যেন শোষক হতে পারে। এবং বের করে নেওয়ার পর যেটা অনেকে ভুল করেন সেটাকে ধরিয়ে দেওয়া, যেন সেই জায়গায় কোনোভাবে রাব ঘষবেন না বা কোনো মাসাজের মতন কিছু করবেন না। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকেই ভুল দেখতে পাই। এবার আসি এই যে দিনে ধরুন টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে জেনারেলি বেসাল এবং বোলাসের যে রেজিমেন্ট থাকে তাহলে আমরা ধরে নিচ্ছি 4 বার ইনসুলিন নিতে হয় ম্যাক্সিমাম। তো 4 বার মানে হচ্ছে এটা একটা থাকে যে যদি কেউ পেটে নেন এবং যদি সেটা ছোট বাচ্চা হয় তাহলে অনেক সময় জায়গাটা ছোটই হয়ে যায়, তাহলে বারবার অনেক সময় কি হয় একই জায়গায় দেওয়ার একটা ব্যাপার চলে আসে, সেটা খুব কেয়ারফুল হতে হবে যাতে বারবার সেম জায়গায় না হয়। তাহলে আমাকে রোটেট করতে হবে, ইনসুলিন ইনজেকশনের পয়েন্টটাকে রোটেট করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে জায়গাটা যদি ছোট হয় তো আমি পেটটাকে যদি 4 ভাগে ভাগ করি তাহলে আমার 1 2 3 4 করে করা যেতে পারে। কিংবা রোটেশন গ্রিড পাওয়া যায়, যেমন আমাদের কাছে অনিন্দিতা ম্যাডাম রয়েছেন, যখন আমরা মানে কাউন্সিলিং করি তখনই শেখানো হয় রোটেশন গ্রিড দিয়ে বা ছক টেনে বা অন্তত মানে 1 সেন্টিমিটার জায়গা ছেড়ে নিয়ে যাতে একটার পর আরেকটা জায়গা যাতে কোনোভাবে না লিঙ্ক হয়। এছাড়া যদি ধরুন বাচ্চারা যখন রাত্রেবেলা যদি বেজাল ইনসুলিন মানে জেনারেলি দিনে 1 বার নিতে হয়, যে আর যদি রাত্রেবেলার দিকে হয় সেক্ষেত্রে হয়তো তখন অত বেশি হাইপার অ্যাক্টিভ হয় না বা কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে না, সেক্ষেত্রে তখন কিন্তু থাইজও নিয়ে তারপরে যেতে পারে। তার মানে আমাকে ভাগ করতে হবে যাতে কিনা একটা জায়গায় বারবার না হয়। তার জন্য কি হতে পারে, ওই ফ্যাটের মানে ওই চামড়ার তলায় যে চর্বিগুলো থাকে সেটি জমে গিয়ে একটা জমাট বাঁধে, সেটাকে ধরুন লাইপো হাইপারট্রফির একটা ধারণ করে জায়গাটা। তো সেই জায়গায় যদি বারবার গুটলির মতন হয়ে যায়, অনেক সময় বাইরে থেকে বোঝা যায়, অনেক সময় বোঝাও যায় না, মানে একটা প্যালপিট করলে সেটা আমরা কাউন্সিলিং এর সময় শেখাই যে কিভাবে আপনি দেখবেন যে ভেতরে রয়েছে কিনা। wrap up ম্যাম। হ্যাঁ, তো এইভাবে আপনাকে দেখতে মেক শিওর করবেন যাতে আপনার রোটেট করে ইনজেকশন ইনসুলিনটা নেন যাতে কিনা আপনার এই ধরনের কোনো লাম্প কিছু না হয়। আর যদি কোনো ওই জায়গায় হয় তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট ওই জায়গায় আর দেওয়া যাবে না, তাতে কি হয় অনেক সময় হাইপো হতে পারে বা হাইপার হতে পারে। সো মেক শিওর, আমাদের মধ্য কথা হচ্ছে আপনাকে রোটেট করতে হয়, বিভিন্ন জায়গায় আপনাকে দিতে হবে। ধন্যবাদ, ওভার টু ইউ। থ্যাংক ইউ কাজল, আপনি খুব ভালো করে বোঝালেন কি কি করে ইনসুলিন আমরা লাগাতে পারি, আর যেটা তবে লাগাও ভালো করে তবে ওটা আমাদের শরীরে যাবে আর আমাদের সুগারটাকে ম্যানেজ করবে, কন্ট্রোল করবে। এরপর আমরা বেড়ে যাব মেডিকেল নিউট্রিশন থেরাপির উপরে, সেটা আমাদেরকে বোঝাবে আবার অনিন্দিতা। থ্যাংক ইউ ডক্টর মুখার্জি। আমরা যেটা যখন বাচ্চারা আসে প্রত্যেকটা বাচ্চা ক্যান্ডি চকলেট সবকিছু খেতে ভালোবাসে, আর এগুলো তৈরি হয়েছে বাচ্চাদের জন্য। তো আমি ফার্স্টেই আমার পেশেন্টদের বলি যে কোনো খাবারটাই কিন্তু নেই, ওয়ার্ল্ডে কোনো খাবার নেই যেটা কিনা একটা টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট খেতে পারে না। যখন আমার টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টই মাঝে সাথে সবকিছু খায় তাহলে টাইপ 1 পেশেন্ট কেন খাবে না? বাট আমি একদিন মুভি দেখতে পারি সপ্তাহে, বাট আমি নিশ্চয়ই রোজ দিন মুভি দেখবো না যখন আমি ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। দিস ইজ আ সিম্পল এক্সাম্পল, আমার মনে হয় এনাফ ফর আ চাইল্ড। ও আন্ডারস্ট্যান্ড করতে পারে ম্যাম কি বলতে চেষ্টা করছে। প্রত্যেকদিন মুভি দেখলে কি রেজাল্ট ভালো হবে? তো এইভাবে যদি ওকে বলি যে তুমি চেষ্টা করবে যে এগুলোর থেকে দূরে থাকতে, বাট এরম নয় যে কখনোই করতে পারবে না। তো
আমরা একটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা ওয়ার্ড এখন সবাই শিখে গেছি মোটামুটি, যেটাকে বলা হয় ডিটক্সিফিকেশন। তো এভরিবডি মোটামুটি এটা ভিজিয়ে ওটা ভিজিয়ে জল খায়। তো আমাদের বডিতে 5টা অর্গ্যান থাকে যেটা ন্যাচারালি ডিটক্সিফিকেশন করে। রাদার পেরেন্টসকে আমি বোঝাই যে আপনি আপনার প্যান্ট্রিটা, রেফ্রিজারেটরটা ডিটক্সিফিকেশন করুন, যাতে করে জাঙ্ক আইটেমস গুলোকে একটু হলেও দূরে রাখুন। কোনো টাইপ 1 বাচ্চা যদি দেখে তার বাবারও 4টে বিস্কিট দিয়ে চা খাচ্ছে, জেনারেলি তার মনে হবে যে আমাকেও বিস্কিট খেতে হবে। রাদার টোটাল বাড়ির যে একটা অ্যাটমসফিয়ার, সেখানে যদি আমরা একটা সুষম খাদ্যাভ্যাসের অভ্যেস করতে পারি, প্রত্যেক দিন যাতে প্রত্যেকটা মিলে একটু ভেজিটেবলস অ্যাড করা যায়, আর কালারফুল ভেজিটেবলস গুলোকে নিয়ে যদি বাচ্চারা প্লে করে, তাহলে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারে যে আমার বাড়িতে প্রত্যেকদিন যেমন শীতের সবজিগুলো ইম্পর্টেন্ট, গরমের সবজিগুলো ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি ভেজিটেবলস আমার জন্য তৈরি করেছে ভগবান। তো ওইগুলোকে প্রত্যেকটাকে আমাদের খাদ্যাভ্যাসে যদি ইনক্লুড করা যায়, ইভেন ব্রেকফাস্টে, লাঞ্চে, ডিনারে। জেনারেলি আজকালকার দিনের বাচ্চাদের বা বাবা মারাও খান শুধু চিকেন ভাত কিংবা ডাল ভাত কিংবা রাজমা চাওয়াল, সেটা না, ইনক্লুডিং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, সেটা হচ্ছে সব থেকে বড় দরকারি জিনিস টাইপ 1-এর জন্য। দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন আইটেমস, মানে এরম যেন না হয় যে ব্রেকফাস্ট আর লাঞ্চে প্রোটিন খেলাম না, ডিনারে গিয়ে একসাথে প্রচুর মাছ মাংস খেয়ে বসলাম। তো প্রত্যেকটা মিলে যেন একটু ইনকর্পোরেট করা যায় প্রোটিন, সেটা অ্যানিমাল প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন মিশিয়ে করব। প্লাস ফ্যাট, কোনো ভাবার দরকার নেই যে ফ্যাট খাওয়া খুব খারাপ, ফ্যাটটা ডেফিনেটলি আমাদের বডির জন্য ইম্পর্টেন্ট। সেখানে একটা ভালো তেল বাড়িতে ব্যবহার করা, বারবার রিপিটেড তেল যেগুলো হয়, বারবার ফ্রাই করে করে তেলগুলো যেগুলো হয়, রাস্তার যেগুলো প্যাকেট আইটেমস, ইভেন বিস্কিটস অ্যান্ড দ্য চিপস, কুরকুরে, এগুলো থেকে দূর থেকে সরিয়ে দেওয়া, বেশ কিছুটা পরিমাণ নাটস, সিডস তাদের খাদ্যাভ্যাসের মধ্যে নেওয়া। এরপরে আসছি টিফিন। টিফিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকদিন একটা বাচ্চা যদি ডায়াবেটিক টাইপ 1-ও হয়, ক্যানট হ্যাভ, প্রত্যেকদিন তার পক্ষে সম্ভব না রুটি তরকারি আর ডাল বা রুটি তরকারি চিকেন হেলদি বলে খাওয়া। সেখানে একটু বেড পিৎজা ইনক্লুড করলো, কখনো কখনো ধোকলা ইনক্লুড করলো, যেগুলো ও বাইরে থেকে খেতে চায়। ইনফ্যাক্ট যে মোমেন্টে বাচ্চাদের টেন্ডেন্সি থাকে একটু বাইরে থেকে ভালো খাবার খাবো, আমি বরং পেশেন্টদের বাবা মাকে বলি তুমি অনেক বেশি ভালো রান্না করতে চেষ্টা করো, যাতে বাবা মার ইন্টারেস্টে, বাচ্চাদের ইন্টারেস্টেই থাকে যে মা আজকে কি বিকালবেলা বানাচ্ছে, নতুন নতুন আইটেমস, বাট হেলদি ওয়েতে হতে হবে, যেন সুষম খাদ্যাভ্যাসটা তার মধ্যে ইনক্লুড করা যায়। যেমন ধরুন বেশ কিছুটা সবজি, বেশ কিছুটা প্রোটিন, বেশ কিছুটা ফ্যাট, এটা থাকে। প্লাস একটা প্লেট সার্ভিং আমাদের শেখাতে হয়, যে একটা প্লেটকে যদি আমি আর্ধেক করে দিই, সেই প্লেটের আর্ধেকটা জায়গা যেন মোটামুটি একটু ভেজিটেবলস থাকেই, আর কার্বোহাইড্রেটের মধ্যে যেন কমপ্লেক্স, মানে একটু হলেও যেটাকে আমার বলা হয় ফাইবার রিচ কার্বোহাইড্রেট, যেমন ধরুন আটার রুটি, কখনো কখনো ওটস, কখনো কখনো মিলেট, এইরকম গুলো যদি আমরা ইউজ করি, যে মানে তার থেকে কেক বিস্কিটের মধ্যে দিয়ে যেখানে আমাদের সুগারটা স্পাইক করে, সেগুলো একটু হলেও আটকাতে পারবে। রুটি, রোল, ব্রেড, পিৎজা, কিছু পরিমাণ ভেজিটেবলস এর সাথে ইনক্লুড করে চিকেন দিয়ে চিকেন ফ্রাইড রাইস, এরকম ধরনের যদি বিভিন্ন রকমের ইন্টারেস্টিং টিফিন দেওয়া যায়, আমার মনে হয় তারা কিন্তু খুশি হয়। এর থেকে বড় কথা হচ্ছে যে বাবা মায়ের একটা, মানে ধরুন যদি মনে করে মানে আমরা আজকে হোটেলে খেতে যাব, কোন হোটেল কোন চুজ করছে সেটা আমার বাচ্চার জন্য কতটা উপযুক্ত, সেটাকে মাথায় রেখে যদি একটা সুষম খাদ্যাভ্যাসের ডেইলি রুটিন আমরা তৈরি করতে পারি, বিভিন্ন মেনু আমরা টিফিনে সেট করতে পারি, 7টা থেকে 14টা, কেন 1 মাসে আমরা 30টা গুড মেনুর রেসিপি বাচ্চাদেরকে প্রোভাইড করি, যাতে করে বাচ্চাদের খুব ইন্টারেস্ট হয় যে ম্যামের কাছে যখন যাব নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আর আমরা এনজয় করব, তাতে গ্রোথ ফ্যাক্টরটা যেন খারাপ না হয়। বাচ্চাদের পিউবার্টির সময় বা অ্যাডোলেসেন্ট এজে সাফিসিয়েন্ট ফুড পায়, কিন্তু এনজয় করে তারা বাড়ির খাবারটা খেতে পারে। আমার মনে হয় নিউট্রিশনাল ভিউ থেকে এটা একটা বাচ্চার জন্য একটু হেল্পফুল হতে পারে, বা পেরেন্টস এর জন্য হেল্পফুল হতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অঞ্জিতা, খুব ভালো করে তুমি বোঝালে আবার। এন্ড এবার আগে বাড়বো, কাপ কাউন্টিং, ইনসুলিন ডোজেস, এসএমবিজি এন্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট। আবার কাজলকে ডাকবো। ধন্যবাদ, এবং আমি ধন্যবাদ জানাই আমার প্রিভিয়াস স্পিকার অনিন্দিতা ম্যামকে, কারণ উনি আমাকে সত্যি খুব সাহায্য করছেন, এবং আমাদের ফ্লোটা সত্যি খুব সুন্দর। উনি অনেক সুন্দর সুন্দর খাবারের নাম বললেন, তাই না? কিন্তু এবার এখানে ভাববার বিষয় যে প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু শর্করা ছিল, এবং মজার বিষয় কি, অনিন্দিতা ম্যাম কি বললেন যে কেন খেতে পারবে না? খেতে পারবো, তাই না? এবার এই যে খেতে পারবো, খেতে পারার জন্য আরো সুন্দর পদ্ধতি বোধহয় আমি কিছুটা আনতে পেরেছি, কিছুটা ম্যাজিকের মতো। সেটাকে আমরা বলি কার্ভ কাউন্টিং। মানে আমার যে খাবার, সুন্দর সুন্দর খাবারের যে নামগুলো বললেন, সেই খাবারের যদি আমরা শর্করাটাকে হিসেব করতে পারি, যে ঠিক ওই খাবারে কতখানি শর্করা আছে,
এবং তার ঠিক পরিমাণ মতন যত ওই খাবারের জন্য ঠিক কতখানি পরিমাণ ইনসুলিন আমার প্রয়োজন যদি সেটা আমি নিতে পারি, তাহলে তো কেল্লা ফতে, মানে হচ্ছে আমার হাইপার এবং হাইপোকে আমি ম্যানেজ করতে পারি। তো আমার মনে হয় এক্ষেত্রে যেমন আমি আর অনিতা ম্যাম এই মুহূর্তে আমরা দল বেঁধেছি, তেমনি কার্ব কাউন্টিং মানে শর্করাও খাবো সঙ্গে ইনসুলিন ডোজটাও যদি আমি মানে আহ, বুঝতে পারি ঠিক কতটা নিতে হবে, এই অঙ্কটা যদি আমাদের শিখে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজ হয়। যেটা শুরুতে অনিন্দিতা ম্যাডাম বললেন, খুব সুন্দর সেলিব্রিটিদের উদাহরণ দিলেন। ওনারা খেলোয়াড়, কেউ সেলিব্রিটি, এবং তারা প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সচেতন, এবং তারা হচ্ছেন একজন ফিগার, পাবলিক ফিগার। তারা তাদের নিজেদের কি করে সুন্দর বজায় রাখে, তারা কি খায় না? এই তো। এবার এই ওনারা খুব ভালোভাবে জানেন কিভাবে কাউন্ট করতে হয়, কার্ভ কাউন্টিং। এটা খুব ভাস্ট জিনিস, আমি জাস্ট ছোট্ট করে কয়েকটা শব্দ বলে দিই যে কার্বোহাইড্রেট কাউন্টিং বা শর্করাকে যদি হিসেব করতে হয়, তার জন্য কয়েকটি জিনিস আমাদের জানতে লাগে। এক, কোন কোন খাবারে শর্করা থাকে, কোন কোন খাবারে শর্করা থাকে না বা খুব কম থাকে, এগুলো আমাদের জানতে হবে। দুই, জানতে হবে যে ইনসুলিন টু কার্ব রেশিও একটা হয়, একটা অনুপাত হয়, এবং প্রথম প্রথম এই অনুপাতগুলো আপনাকে আপনার এডুকেটর দিদি বা দাদারা শিখিয়ে দেবেন, কিন্তু পরবর্তীকালে আপনি নিজেই জানেন যে এগুলো কিভাবে, এই অঙ্কটা এর একটা সূত্র থাকে, ফর্মুলা কিভাবে করতে হয়। মানে ধরুন এর জন্য আমাদের টোটাল ডেলি ডোজ লাগে, এই খুব নতুন শব্দ, আমি খুব কমপ্লিকেট করব না। টোটাল ডেলি ডোজ মানে সারাদিনে বেজাল বোলাস মিশিয়ে যা ইনসুলিন নেবেন সব কটাকে যোগ করে দেবেন, যোগফলই হচ্ছে টোটাল ডেলি ডোজ। সারাদিনে কত ইনসুলিন নেন। এবার এখান থেকে আমরা বের করি দুটো শব্দ, একটা হচ্ছে ইনসুলিন টু কার্ব রেশিও আর একটা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভিটি ফ্যাক্টর। তাহলে এই ইনসুলিন টু কার্ব রেশিওটা কি, মানে আমার কত গ্রাম শর্করা এক ইউনিট মানে একটা যে শর্করার জন্য বা যতটা পরিমাণ বা গ্রামের শর্করার জন্য এক ইউনিট ইনসুলিনের প্রয়োজন হয়, সেটি কতখানি, তো সেটা আমরা করি। ধরুন এবার তার আগে আমি জাস্ট ছোট্ট করে বলে দিই, যদিও বা এটা তো এই আলোচনার বিষয়ের মধ্যে আমরা অনেক কিছু আমরা বলতে পারি না চাইলেও, যেটা একটু আগে আমাদের ম্যাডাম বললেন যে শর্করা জাতীয় খাবার আমরা সবাই জানি, ভাত, চিড়ে, মুড়ি এগুলোতে থাকে, ডাল থাকে, ফলের মধ্যেও থাকে, দুগ্ধজাত প্রোডাক্টে থাকে। যেগুলো থাকে না, যেগুলো ছোট্ট উদাহরণ হচ্ছে সবুজ শাকসবজি বা প্রোটিন বা ফ্যাট, যেগুলো মাছ, মাংস বা ডিম, এগুলোর মধ্যে খুব কম পরিমাণে থাকে, যেটা ধরুন শর্করা থাকে না বললেই চলে, আমরা এটাকে বলি। তাহলে ধরে নিচ্ছি আপনি আজকে দুপুরবেলা খাবার খেয়েছেন, লাঞ্চ, এবং তাতে আমরা হিসেব করলাম যে আপনি 60 গ্রাম কার্বোহাইড্রেট বা শর্করা খেয়েছেন। এবার সেই খাবারের জন্য কতখানি ইনসুলিনের আপনার প্রয়োজন হবে। আর ধরে নিলাম আপনার টোটাল ডেলি ডোজ হচ্ছে ধরুন কত হবে, 15, যদি মানে 15 যদি ইনসুলিন টু কার্ব রেশিও হয়, আর আপনার হচ্ছে 60 গ্রাম শর্করা আপনি এই লাঞ্চ বা দুপুরের খাবার থেকে পেলেন, তাহলে আমার কত ইউনিট ইনসুলিন লাগবে। আর ইনসুলিন টু কার্ব রেশিও কিভাবে বের করতে, সেটা আমি আজকে আপনাদেরকে বলে খুব ডিস্টার্ব করছি না, কিন্তু তার একটা ফর্মুলা যেটা আপনার এডুকেটর দিদি বা ডাক্তার আপনাদেরকে জানিয়ে দেবেন যে আপনার আইসিআরটা এত, ধরে নিলাম 15, তাহলে 60কে 15 দিই, মানে হচ্ছে টোটাল ডেলি ডোজকে দিয়ে যদি ভাগ করি আপনি কতটা শর্করা পেলেন, তাহলে 60 ভাজিত 15 হলে 15×4 = 60, তাহলে 4 ইউনিট ইনসুলিন নিতে হবে আপনার ওই খাবারের জন্য। এবার আসি আইএসএফ বা ইনসুলিন সেন্সিটিভিটি ফ্যাক্টর কেন প্রয়োজন। এই যে ধরুন আপনি বিয়ে বাড়িতে বা পার্টিতে খেতে যাবেন, তাহলে কি খাবো না? অবশ্যই খাবেন। তার জন্য আমাদের কি কোথাও কারেকশন ফ্যাক্টর, মানে আমাদের কারেক্ট করতে হবে। মানে নর্মালি যে খাবারের জন্য যা খেতেন, বা আপনি ধরুন সেই দিন যে খাবারটা খাবেন আপনি গুনে নিয়েছেন আমার এখান থেকে কতখানি শর্করা পাবো, কিন্তু সেদিন ধরুন আপনি যে ডিনারটা করবেন তার আগে আপনাকে বন্ধুর পার্টিতে, জন্মদিনের পার্টিতে অনেক কিছু আপনাকে খাইয়েছে, একটু একটু পেস্ট্রিও খেয়েছেন, একটু এটা ওটাও খেয়েছেন, তাতে দেখলেন যে প্রি ডিনারের যে ভ্যালু সেটা একটুখানি বেশি, ধরে নিলাম প্রায় 200। এবার আপনি চাইছেন যে না আমার মানে পিপি বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ যেটা ডিনারের পরে হবে সেটা আপনি টার্গেট করছেন 100, তাহলে কি করে করব, এবার আমি ডিনারও খাবো। তাহলে আপনি ডিনারের জন্য যে ইউনিট আপনি শর্করা দিয়ে একটু আগে যেমন উদাহরণ দিয়ে বোঝালাম, ততটা পরিমাণ ইনসুলিন তো আপনার লাগছে। আপনি হিসেব করে বের করলেন যে আমার এতটা শর্করা হচ্ছে, আপনার আইসিআর ভ্যালু নিয়ে ভাগ করলেন, দেখলেন এতটা ইনসুলিন প্রয়োজন হচ্ছে। তাহলে এবার ধরুন আইএসএফ এরও একটা ফর্মুলা থাকে, এবার সেই ফর্মুলা অনুযায়ী আমরা বের করব যে আপনার সেন্সিটিভ ফ্যাক্টরটা কতটা রয়েছে, এবং সেটা আহ আপনার ডাক্তারবাবু বা ডায়াবেটিস এডুকেটর প্রথম প্রথম আপনাকে বলে দেবেন, এবং সেটা আস্তে আস্তে আমাদেরকে মানে নিজেদেরকে শিখে নিতে হবে। এবার ধরুন এই মানে আপনার আইএসএফটা যদি হয়
50, ইনসুলিন সেন্সিটিভিটি ফ্যাক্টরটা হলো 50। তাহলে আপনার খাবার আগের সুগার ব্লাড গ্লুকোজ হচ্ছে 200, এবং আপনি আপনার টার্গেট, এটা জাস্ট ধরুন ফর এক্সাম্পল টার্গেট করছেন পোস্টপ্রান্ডিয়াল 100 হবে, তাহলে 200 কে যদি আমি বিয়োগ করি 100 দিয়ে, তাহলে কত হচ্ছে 100, তাকে আমি ভাগ করছি ISF দিয়ে, মানে 50 দিয়ে, তাহলে 50 দুগুণে 100, তাহলে 2 ইউনিট হচ্ছে আমার কারেকশন ডোজ। তাহলে সেই খাবারের জন্য যে ইনসুলিনটা আপনি মাপলাম ICR দিয়ে, যদি তার সাথে আরো 2 ইউনিট যোগ করি, যেটাকে কারেকশন ডোজ বলে, সেটা যদি টোটাল, যদি ধরুন আগে আপনি 10 করেছিলেন, 10 ইউনিট নিতে হবে, কারেকশন হচ্ছে 2, টোটাল 12 ইউনিট যদি আপনি ডিনারের আগে নিয়ে সেই খাবারটা খান, যে নির্ধারিত যে খাবারটা আপনি ভেবেছেন যেটাতে আমার এতটা পরিমাণ শর্করা থাকবে, তাহলেই কিন্তু আপনার টার্গেটে পৌঁছে গেলেন। তাহলে আমার এটা কিন্তু অ্যাপ্রক্স, মানে হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু খুব বিশেষ এদিক ওদিক হবে না। তাহলে আমার হাইপার, সেই দিন আমি ভেবেছিলাম যদি আমি সেম ডোজ নিতাম তাহলে হয়তো সুগারটা অনেকখানি বেড়ে থাকতো, সেটা হলো না। এই কারণে কার্বোহাইড্রেট কাউন্টিংটা খুব জানা প্রয়োজন। এবার আসি SMBG বা সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ। তো সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ মানে হচ্ছে নিজে আপনি মনিটর করবেন নিজের ব্লাড গ্লুকোজকে, তার জন্য একটি মাত্র অস্ত্র, সেটি হচ্ছে গ্লুকোমিটার, যেটা সহজে, আদারওয়াইজ তো CGMS এগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে যাচ্ছি না, সেটা হয়তো অনিন্দিতা ম্যাডাম আমাদের কিছুটা টেকনোলজি সম্পর্কে জানাবেন। এবার যদি গ্লুকোমিটার দিয়ে সুগার চেক করে, আমার একটা খাতা বা ডায়েরি থাকবে, যেখানে আমি খাবারের আগে কতখানি সুগার আসছে বা ব্লাড গ্লুকোজ থাকছে সেটা আমি লিখবো বা দেখবো, তার কারণ এটা আমাকে হেল্প করবে যে কতখানি ইনসুলিন আমি নেব সেটার জন্য। এবার খাবারের পরে ধরুন ব্রেকফাস্ট পিপি, খাবারের যে 2 ঘন্টার মাথায়, বা লাঞ্চ পিপি বা ডিনার পিপি, এটা আমি কেন দেখবো? এই কারণে দেখবো যে ইনসুলিনটা আমি নিলাম সেটা ঠিক করে কাজ করলো কিনা, মানে আমার যতখানি আমি এক্সপেক্ট করেছিলাম সেটা আমার ম্যাচ করলো কিনা, তো আমি সেটা পিপি দেখবো। যদি সেটা একটু গন্ডগোল থাকে, তাহলে আপনার এডুকেটর দিদি বা দাদারা আপনাকে সাহায্য করতে পারবেন ডোজ টাইট্রেটের ক্ষেত্রে। তাহলে ডোজ টাইট্রেট ক্ষেত্রে কিন্তু SMBG ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং তার সাথে আপনি পাশে অবশ্যই লিখে রাখবেন কতখানি ইনসুলিন ডোজ নিচ্ছেন সেই দিন, শুধুমাত্র যে সুগার চেক করে রাখবেন তা নয়। যখনই আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন বা এডুকেটর কাছে যাবেন, তারা কিন্তু আপনাকে আরো হেল্প করতে পারবেন কি করে আরো ভালো আপনার গ্লুকোজটা কন্ট্রোলে আমরা রাখতে পারি। এছাড়া আরো ধরুন কিছু স্পেশাল সিচুয়েশন হয়, আমরা এই সুন্দরভাবে ম্যানেজ করতে থাকলেও অনেক সময় আমাদের তো মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়, এবং এক্ষেত্রেও হয়, এবং এটা তো লাইফ লং কিছু না কিছু সমস্যা হতে পারে। অনেক সময় আনওয়ান্টেড, আনপ্ল্যান্ড বা কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্টালি হলো, সেটা হলো একটা হাইপোগ্লাইসেমিয়া বা ডিকে এর মতন খুব একটা এমার্জেন্সি সিচুয়েশন। আমরা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে সবাই আমরা সচেতন, আমরা জানি হাইপোগ্লাইসেমিয়া সুগার ফল হয়, এবং সেটি 70-এর নিচে হলে আমরা ডকুমেন্ট করি যে এটি সুগার ফল করেছে। তার সাথে অনেকের সিমটমস থাকে, আবার অনেকের সব সিমটমস নাও থাকতে পারে। সেটি হচ্ছে ধরুন মাথা ঘোরাচ্ছে, ঝিমঝিম করছে, চোখে আবছা দেখছেন, মুড সুইং করছে, অনেক সময় কোনো সিমটমস নেই, শুধু মুড সুইং করছে, ছোট ছোট কথাতে খুব রেগে যাচ্ছেন। তো অপর কিন্তু নাও বুঝতে পারে, কিন্তু নিজেকে বুঝে নিতে হবে যে হয়তো আমার হাইপো হচ্ছে, ইমিডিয়েটলি চেক করে নেওয়া, যাতে আমরা 15-15-15 রুলস ফলো করতে পারি। তার মানে 15 গ্রাম ফাস্ট অ্যাক্টিং গ্লুকোজ বা চিনি জলে গুলে আমরা খেতে পারি যদি কনসিয়াস অবস্থাতে থাকেন। 15 মিনিট ওয়েট করবো, আফটার 15 মিনিটস আমরা গ্লুকোজ চেক করবো, যদি দেখি যে তখনও বিলো 70 আছে, তাহলে আমাদেরকে সেম পথটা আবার রিপিট করতে হবে। কিংবা 15 মিনিট, আবার 15 মিনিট পরে চেক করবো, যদি 70-এর উপর গিয়ে চলে গিয়ে থাকে, তাহলে আমাকে কিন্তু শর্করা জাতীয় খাবার, কিছু স্ন্যাক্স আমাকে নিতে হবে, কিংবা তো লাঞ্চের আগে বা এরকম কোনো মিলের আগে যদি হয়ে থাকে, সেই মিলটা আমাকে সঙ্গে সঙ্গে নিতে হবে, যাতে রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া আবার যেন সুগার ফলটা না করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর নেক্সট আরেকটি ভীষণ জরুরিকালীন অবস্থা, সেটা হচ্ছে ডিকে, যেটা ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস বলি। যখন মানে খুবই ইনসুলিনের ক্রাইসিস, যখন একদম হয়তো ইনসুলিন নিচ্ছেন, যেটা আমি বললাম, হয়তো একটা লাইপোডিস্ট্রফি হয়েছে, সেই জায়গায় হয়তো ইনসুলিন নিচ্ছেন, তার জন্য হয়তো সেটা কাজ করছে না, রক্তে সুগারের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে, আমাদের ফ্যাট অতিরিক্ত ব্যবহৃত হচ্ছে, এবং তখন কিটোন বডিটা রক্তে জমা হতে থাকে। তো এই যে কিটোন বডি, এটা একটা যেটি বাইরে বেরিয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে এটাকে বলা হয় ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস। নর্মালি কি হতে পারে, আপনার পেট ব্যথা হয়, বমি হয়, বা ভীষণ জল তেষ্টা পায়, এই ধরনের যে সিমটমস গুলো থাকে, একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়, মানে তখন দেখছেন যে বুঝতে পারছেন না, তেমন কিছু খাননি, কিন্তু তবু এরকম কোনো সিচুয়েশন হচ্ছে, একটা স্পেশাল হচ্ছে স্মেল, একটা ফ্রুটি স্মেল, একটা গন্ধ থাকে, ফলের একটা গন্ধ বেরোয়, তাতে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটি বোধহয়
ডিকে, এবং আপনাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি মানে হাসপাতালে যেতে হবে। তার আগে আমরা বলি যে কিটোন চেক করার জন্য বাড়িতে, কিন্তু আমরা এখনো দেখি মানে যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে আমাদের গ্লুকোমিটার বা স্ট্রিপ বা ল্যান্ডসেট এইগুলো রাখা, তার সাথে এসএনবিজি করা, সবার কাছে কিন্তু এই যে যতক্ষণ না মানে আমি কিটোন কিট যদি আমরা না প্রোভাইড করতে পারি, তাদের ক্ষেত্রে এত কিছু জিনিস নেওয়ার পরে আলাদা করে কিনে রাখা সম্ভব হয় না। পশ্চিমবঙ্গের জায়গার কথা আমি বলছি। তো সেক্ষেত্রে কিন্তু এরকমের কোনো সিচুয়েশন হলে আপনাকে বুঝতে হবে এটা ডিকে হতে পারে। অ্যাটলিস্ট সুগারটা চেক করবেন, মিনিমাম 250 থেকে ওপরে বেশি থাকবে, আপনাকে ধরে নিতে হবে এটা ডিকে, এবং এমার্জেন্সির আপনি সাহায্য নেবেন। তারা আপনাকে আম, আহ, মানে আইভি দিয়ে সেটাকে ওনারা কারেকশন করবেন, আপনাকে যথাযথ পরিমাণে আইএসএফ ফ্যাক্টরগুলোকে দেখে নিয়ে ইনসুলিন ডোজ দেওয়া হবে। আশা করছি আমি ছোট্টর মধ্যে কিছুটা হলেও আমি দর্শক বন্ধুদেরকে জানাতে পেরেছি। ওভার টু ইউ ইন্দ্রজিৎ স্যার। থ্যাংক ইউ কাজল, ভালো বোঝালে। এবার আমরা আগে বাড়বো, সময়ের একটু অভাব হয়ে যাচ্ছে। এবার আমরা আগে বাড়বো টেকনোলজি ইন টাইপ 1 ডায়াবেটিস ম্যানেজমেন্ট। সো থ্যাংক ইউ স্যার। যদি আমরা টেকনোলজির দিক থেকে ধরি, কাজল তো আমাদের খুব একটা ইউজফুল টেকনোলজি বলেই দিল, যেটা হচ্ছে যে এসএমবিজি। আমাদের এসএমবিজি মানে হচ্ছে সেলফ মানে মনিটরিং ব্লাড গ্লুকোজ, যেটা আমাদের গ্লুকোমিটার একটা পেশেন্ট ডায়াবেটিক হলেই বাড়িতে তাকে রাখতেই হবে গ্লুকোমিটার। আর আইডিয়ালি আমাদের ফাস্টিংটা দেখা দরকার যারা টাইপ 1, আর অ্যাটলিস্ট 2বার দিনে আর কি যদি পিপিটা করা যায়। একটা ছোট্ট টেকনোলজিক্যাল ভুল আমাদের অনেক লোকই করে থাকেন, সেটা হচ্ছে যে যখন আমরা খাবার শেষ করি খেয়ে, তারপর ব্লাড সুগারটা টেস্ট করেন 2 ঘন্টা পর। কিন্তু আইডিয়ালি হওয়া উচিত যে যখন আমরা প্রথম বাইট খাই, একটা রুটি ভেঙে যখন তরকারি বা চিকেন দিয়ে খাই, সেই ফার্স্ট বাইটের পর থেকে 2 ঘন্টা পরে আমাদের ব্লাড সুগারটা টেস্ট করা উচিত। দ্যাট ইজ কল্ড পিপি, এটাকে আমরা পিপি সুগার লেভেল বলবো। আর ফাস্টিংটা ডেফিনেটলি করবো। তো আমাদের বাড়িতে একটা গ্লুকোমিটার অবশ্যই দরকার। খুব আমরা যেটা ইউজ করে থাকি প্রতিদিন, মানে চেষ্টা করি আমরা যখন নতুন একজন ডায়াবেটিক পেশেন্ট বা টাইপ 1 ডায়াবেটিস হলো, তাকে একটা সিজিএম দিতে, মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। ইটস জাস্ট আ প্যাচ, মানে যেটা একটা স্টিকারের মতন, আপনি হাতে লাগিয়ে দেবেন এই ওপরে আমে বা অ্যাবডোমেনেও লাগাতে পারেন। এটা একটা বাচ্চারা খুব ইজিলি নিয়ে নেয়, ওটা একটা স্টিকারের মতন। সেটা নিয়ে তারা খেলাধুলা করুক, যা ইচ্ছা করুক। একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, মোটামুটি একটু 8বার সারাদিনে আমাদের ওখানে স্ক্যান করতে হয়। সেখানে আমরা বুঝতে পারি যে তার অ্যাটলিস্ট কোন সময় হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়া, সুগার ফল করে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, এই হিস্ট্রিটা 15 দিন ধরে আমরা রেকর্ড করি। প্লাস যেটা বোঝা যায় না HbA1c বা ফাস্টিং পিপি থেকে, সেটা হচ্ছে কোন খাবার খেলে সেই বাচ্চাটার সুগার বাড়ছে। মানে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়, বা আমাদের বড়দের ক্ষেত্রেও ডিফারেন্ট হয়। যদি আমার ওটস খেয়ে সুগার মেনটেন থাকে, তার মানে কিন্তু এই নয় ওটস খেয়ে অন্য একজন মানুষের সুগার মেনটেন আছে। হতে পারে তার ওটস খেলেও সুগার বাড়ে, অনেক বেশি বাড়ে, রাদার দ্যান একটা রুটি বা ব্রেড খাওয়া। তাহলে সেন্সিটিভিটি, দ্যাটস কল্ড সেন্সিটিভিটি, যে কোন খাবার খেলে কার কতটা সুগার বাড়বে, সেইটাকে আমরা কিন্তু যেখানে আমরা একটা গ্লুকোজ মানে সিজিএম বা কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং যদি হাতে লাগাই, সেখান থেকে একটা গ্রাফে আমরা বুঝতে পারি কোন কোন খাবারে বাচ্চাটার সুগার বাড়ছে বা কমছে। আর একটা হয় অনেকক্ষণ না খাওয়ার পরে, তারপরে যখন কিছু খেলো, তাতে বিস্কিট খেলো, তারপরে কতটা স্পাইক। এখানে আমরা বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি এডুকেটেড করতে পারি, কেন ওকে আমরা 15 দিন পরে গ্রাফটা দেখাই যে দেখো তুমি এতক্ষণ না খেয়ে যে মোমেন্টে চকলেট বা বিস্কিট খেলে, তারপরে হঠাৎ করে সুগারটা কত বেড়ে গেল। আমি আগেও বলেছি যে এটা একটা টিম ওয়ার্ক, তখন বাচ্চারা খুব ভালো করে সাইন্টিফিক্যালি বুঝে যায় যে ম্যাম কোন কোন খাবারের কোন কোন মিলে খেয়েছিলাম, সে সময় আমার সুগার লেভেলটা কিন্তু মেনটেন আছে। তো যদি আমরা 7 দিনের একটা ডায়েট চার্ট দিই, তারপরে যখন 7 দিন পরে সে ফলো করে, তখন কিন্তু সে যখন আসে নিজেই সে এগ্রি করে নেয় যে এটা আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়েছে। যখন আমরা একটা ব্যালেন্স ফর্মে বা উইথ ভেজিটেবলস খাবার খাই, সে সময় আমার সুগারটা স্পাইক করছে না। রাদার একটা বিস্কিট খাচ্ছি বা 2টো বিস্কিট খাচ্ছি কিংবা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তখন কত তাড়াতাড়ি সুগারটা স্পাইক করলো। তো সিজিএম আমাদের জীবনের একটা অন্তর্ভুক্ত হওয়া উচিত। মোটামুটি 3 মাসে একবার বাচ্চাদের সিজিএম লাগানো উচিত। কেউ যদি সেটা এফোর্ড করতে না পারেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট বছরে একবার
মানে ডিফারেন্ট সিচুয়েশনে আমরা লাগাতে পারি, মানে প্রি প্রেগনেন্সি বা প্রেগনেন্সি বা বাচ্চারা যখন অনসেট ডায়াবেটিক, নতুন ডায়াবেটিস হলো টাইপ 1, তখন লাগানো। আর একটা টেকনোলজি ইমপ্রুভমেন্ট আমরা পাই, সেটা হচ্ছে যে জাস্ট আমরা এরম বলতে পারি যে ইনসুলিন পাম্পটা এত বেশি ইউজফুল না, বিকজ ইট ইজ ভেরি কস্টলি, বাট ইনসুলিন পাম্প যাদের ক্ষেত্রে লাগানো থাকে তারা তো খুবই ভালো টাইট্রেটেড ওয়েতে একটা, একটু আগেই কাজল বোঝানোর চেষ্টা করছিল কিভাবে কিভাবে আমরা ইনসুলিন দেবো, কত কত ইনসুলিন দেবো। অনেকেই সেগুলো বুঝতে পারে না বা চান না, পারছে না, তখন সেক্ষেত্রে ইনসুলিন পাম্পটা খুব ইউজফুল। সেখানে অলরেডি এটা একটা আমাদের প্যানক্রিয়াস বলা যেতে পারে, যেখানে আমাদের অটোমেটেড ইনসুলিন আমাদের বেরোচ্ছে শরীরে। যতটা খাবার খাচ্ছি সেই অনুযায়ী টাইট্রেটেড ফর্মে, মানে কতটা আমার অ্যাকিউরেট দরকার সেই অনুযায়ী আমার একটা ইনসুলিন বের করছে। এছাড়াও আমাদের রেটিনা স্ক্যান করা যায়, যেখানে আমাদের টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে, রেটিনাটা দেখতে পারা যায়, যেখানে আমাদের রেটিনোপ্যাথি যাতে না হয়ে যায়। আর ফুড স্ক্যান তো ডেফিনেটলি আছেই, বছরে অ্যাটলিস্ট একটা ফুড স্ক্যান, বাট আমি আমাদের পেশেন্টদের প্রত্যেক দিনের জন্য একটা ফুড কেয়ার বলে থাকি, যাতে করে বাচ্চাটার ক্ষেত্রে ফুডের কোনো প্রবলেমস না হয়। এখনো পর্যন্ত আমার মনে হয় এই কয়েকটা ইউজফুল জিনিসে আমরা টেকনোলজিক্যালি আমরা টাইপ 1 বাচ্চাকে বোঝাতে পারি। সেখানে সিজিএম হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এসএমবিজি তো তাদের বাড়িতেই থাকবে, ইটস আ ডেইলি বেসিস প্যাটার্ন হয়ে যাবে। সেক্ষেত্রে ভয় পাওয়ার মতন কোনো কারণ থাকবে না, যে যাতে করে হাইপারগ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়াটাকে আমরা কন্ট্রোল করে নেব। থ্যাংক ইউ। বলছি কি অনেক অ্যাপসও আছে যেটা এসএমবিজির সঙ্গেও কানেক্টেড হয়ে যায়, আর ওটা অ্যাপস হিসেবেও যাচ্ছে ওটা। অ্যাবসলিউটলি, অ্যাপস ডাউনলোড করে শেখাচ্ছেও আমরা অনেক রকমের টেকনোলজি তাকে আস্তে আস্তে দেখাতে পারি। তো প্রথম দিকে আমার মনে হয় সিজিএমটা একটা বাচ্চাকে এনাফ এডুকেশন দেয় যে কখন খাবো, কি খাবো, কতটা খাবো, আর খাওয়ার পরে আমরা কিভাবে সুগারটাকে কন্ট্রোল রাখবো। ইট ইজ মোস্ট ইউজফুল টেকনিক্স আমার মনে হয়, একটা অ্যাটলিস্ট যদি সিজিএম দিয়ে দেয়, দ্যাট ইজ মোস্ট ইউজফুল থিংস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা আগে বাড়বো এক্সারসাইজের দিকে, আর অনুরোধ করব ডক্টর অনুরাধা মুখার্জিকে কি তিনি আমাদেরকে এবার এসে এক্সারসাইজের ইম্পর্টেন্সটা বোঝাক। ওকে, ফার্স্ট অফ অল মানে আমার অসংখ্য ধন্যবাদ সকলকে, মনীষা ম্যাম, অমিত স্যার, ইন্দ্রজিৎ দা এবং রিদ্ধি ম্যাম, সবাইকে যে আমাদের এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমরা খুব বেসিক এডুকেশন এবং বাট ভেরি ইম্পর্টেন্ট এডুকেশন আমরা সবাইকে দিতে পারছি। সো বিগ কনগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম ফার্স্ট অফ অল। আর যেহেতু আমি একজন একাডেমিশিয়ান এবং আমার কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট মনে হয়, বিকজ এক্সারসাইজ, রেগুলার স্পোর্টস অ্যাক্টিভিটি, এগুলো তো কলেজ, স্কুল এবং সবার জন্যে। এবং তার আগে আমরা ম্যামের কাছেও শুনলাম যে সো মেনি এক্সাম্পলস, অনেক আমাদের এক্সাম্পলস আছে, স্পোর্টসম্যান ডিফারেন্ট লাইক ফিল্ডসের, সুইমার আছে, ফুটবলার আছে, ক্রিকেটার আছে, সো দে আর ভেরি রিনাউন্ড। সো এক্সারসাইজ, আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস একদম পরিষ্কার হয়ে গিয়েছে, যে টাইপ 1 ডায়াবেটিস পেশেন্ট কিন্তু বা কোনো রকম চাইল্ড বা ইন্ডিভিজুয়াল কিন্তু তারা দে আর লিভিং জাস্ট উইথ টাইপ 1 ডায়াবেটিস। ইটস লাইক এটা কিন্তু নর্মাল, দে আর নট ডিফারেন্সিয়েটেড অ্যাট অল ইন এনি ওয়ে। জাস্ট একটাই ডিফারেন্সিয়েশন, তাদেরকে ইনসুলিনকে বেস্ট ফ্রেন্ড বানাতে হবে, অ্যাজ পার আনন্দিতা ম্যাম অ্যান্ড কাজল ম্যাম অলসো। তো সেক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসের এক্সারসাইজ শুধু অনুমোদিত নয়, এটা ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। এবং তবে টাইপ 1 ডায়াবেটিসের এক্সারসাইজ করতে হবে ভেরি প্ল্যান্ড, মানে পরিকল্পিত, ব্যক্তি কেন্দ্রিক, এবং ইনসুলিন ও নিউট্রিশন ম্যানেজমেন্টের সঙ্গে একটা ব্যালেন্স বা একটা কোরিলেশন মেনটেন করে। এবং এখানে মূল বিষয় হলো আছে কিছু, যেমনি কিনা শরীরে সক্রিয় ইনসুলিনের পরিমাণ বা ইনসুলিন অন বোর্ড কতটা আছে, এবং খাবার থেকে পাওয়া কার্বোহাইড্রেট, এবং ব্যায়ামের তীব্রতা বা কি ইন্টেন্সিটি এক্সারসাইজ সে করছে, এবং দ্য ডিউরেশন, সময়কালীন কতক্ষণ ধরে সে করছে, এবং রক্তে গ্লুকোজের কি ট্রেন্ডস, মানে তার হাইপারগ্লাইসেমিয়া, জেনারেলি এক্সারসাইজ করলে তার হাইপো হচ্ছে না হাইপার হচ্ছে। তো আমার যেটা মনে হয়, আমাদের অনেক সময় আমাদের যেরকম স্কুলে বা কলেজ, আমাদের যার টাইপ 1 ডায়াবেটিস এরকম আমাদের ছিল, আমি যখন মানে আমাদের একটা হাউস, এরকম হাউস কনসেপ্ট থাকে কলেজে, তো সেখানে আমি দেখেছি যে এক্সারসাইজ শুরু হওয়ার আগে এবং তার বাড়ির থেকেও আমাদের যখন জানিয়েছিল, এবং এটা একটা প্রোটোকল, একটা প্রোটোকলিক ভাবে সে এক্সারসাইজ শুরুর আগে সে মানে ইউজুয়ালি একটা গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ পরীক্ষা করে নেওয়া, এবং সিজিএম ব্যবহার করলে তো খুবই ভালো হয়, গ্লুকোজ কোন দিকে যাচ্ছে সেটা সে নির্ণয় করতে পারে, যে হাইপো হচ্ছে কিংবা অর্থাৎ বাড়ছে কি কমছে, কোনটা হচ্ছে। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, যে এটা ভীষণ দেখাটা গুরুত্বপূর্ণ।
এবং যদি গ্লুকোজ কম থাকছে বা দ্রুত দেখা যাচ্ছে যে কমছে, তাহলে কিন্তু প্রয়োজন অনুযায়ী কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে এবং ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট, যেটা ম্যাডাম বললেন, ফ্রুট জুস, ক্যান্ডি, সুগার, ইনফ্যাক্ট রুল অফ 15, এগুলোও করা যেতে পারে। এবং সেটার কিন্তু একটা স্টোর বা একটা মানে কাছাকাছির মধ্যে রাখার ব্যবস্থা করাটাও কিন্তু একটা কর্তব্য আমাদের, যারা স্পোর্টসের মানে যারা জানছি আমরা যে না এই বাচ্চাটির বা এই মানে এই পার্টিকুলার স্টুডেন্টটি বা এই পার্টিকুলার অ্যাথলেটটির হি অর শি ইজ লিভিং উইথ ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, সেটা কিন্তু আমাদের তার কাছাকাছির মধ্যে এই যোগানগুলো রাখার ব্যবস্থা করতে হবে, জাস্ট ইন কেস যদি ও ভুলে যায়। তো আমরা যদি মানে ইটস বেসিক্যালি আ টিম, যেটা ম্যাডামরাও বললেন যে একটা টিমে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু মানে কোনো ক্ষেত্রেই কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবং সে কিন্তু যদি সে গ্লুকোজ মানে যে কার্বোহাইড্রেট, ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট খাওয়ার পরেও যদি দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়া কারেক্টেড হচ্ছে না, কিংবা হাইপোগ্লাইসেমিয়া পারসিস্ট করছে, বা তার হাইপোগ্লাইসেমিক যেটা মেডিকেল এমার্জেন্সি সেটাতে তার সিমটমস গুলো খুব প্রমিনেন্ট, তো আমার মনে হয় তখনকার জন্য কিন্তু সেই পার্টিকুলার এক্সারসাইজ বা সেই পার্টিকুলার স্পোর্ট অ্যাক্টিভিটিটা কিন্তু তার স্থগিত রাখা বেটার। এবং অনেক সময় দেখা যায় যে স্পোর্ট অ্যাক্টিভিটি করতে করতেও তার মানে একটু ডিলেড হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, বা তার কোনো ক্ষেত্রে আবার যদি ইন্টেন্সিটি এক্সারসাইজ করছে কম্পিটিটিভ এক্সারসাইজের জন্য, বা কোনো রকম করছে আর কি ইন নাম্বারস, সেক্ষেত্রে কিন্তু একটা মানে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। বিকজ কি হয় যে অনেক সময় আমাদের মানে হাইপারগ্লাইসেমিয়া হয় যে আরো যে কাউন্টার রেগুলেটরি হরমোনস এর জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই পার্টিকুলার টাইমটা আমাদের মানে সেই পার্টিকুলার স্পোর্ট অ্যাক্টিভিটিটা থেকে বিরত রাখা উচিত। বাট এটা কখনোই হবে না যদি একটা প্ল্যান্ড প্রোগ্রাম বা প্ল্যান্ড অ্যাক্টিভিটি হয়ে থাকে। তো কখনোই আর কি মানে শারীরিক কর্মকাণ্ড বা খেলাধুলোয় মানে উৎসাহিত করাই আমাদের উচিত, এবং শুধু ডায়াবেটিস আছে বলে তাদের স্পোর্টস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে দূরে রাখা একেবারেই উচিত নয়। থ্যাংক ইউ, এন্ড ওভার টু ইউ স্যার। বলছি কি আপনার নেক্সট টকটা আপনারই হচ্ছে এই আপনার ইন্দ্রজিৎ দার স্কুল, কলেজ এন্ড ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট ফর টাইপ 1 ডায়াবেটিক্স। তো আমি আচ্ছা, ভাবছি কি আপনি এটাকেও একই সঙ্গে, মধ্যে এখন সময়ের অভাব আছে তাই জন্য এটাকে আপনি একই সঙ্গে র্যাপ আপ করে দিন তো ভালো হয়। কি অ্যাবসলিউটলি। ওখানে এই এনভায়রনমেন্টের টাইপ 1 ডায়াবেটিক্স কি করে নিজেকে ম্যানেজ করবে সেটা একটা। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, আর স্কুল, কলেজ বা মানে ওয়ার্ক প্লেসে সব জায়গাতেই আমাদের মানে এইটা অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, আমার টাইপ 1 ডায়াবেটিস নিয়ে আমি বাঁচছি, এবং সেটা আমার পিয়ার গ্রুপে বা আমার প্যারেন্টাল যদি আমি খুব মানে আমার যদি একটা মানে চাইল্ড লেভেলে বা শিশুর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে স্কুলেও সেটা বলতে হবে। এবং মানে স্কুলের যেহেতু অনেকটা সময় বাচ্চা তো স্কুলে বা কলেজে বা আমরা যেখান বড়রা আমরা ওয়ার্ক প্লেসে কাটাই, তো সেক্ষেত্রে শিক্ষক, স্কুল কর্মীদের এবং ডায়াবেটিসের যে প্রাথমিক বিষয়গুলো, যে বেসিক যে এডুকেশনটা, সেটা কিন্তু অত্যন্ত ভীষণ রকম ভাবে জরুরি টু মানে অ্যাটলিস্ট টু ইম্পার্ট মানে এডুকেট করে রাখাটাও কিন্তু সকলের জরুরি। এবং সেখানে ডায়াবেটিস এডুকেটর, ডায়েটিশিয়ানস এবং ডক্টরসদের একটা ভীষণ সক্রিয় ভূমিকা থাকা উচিত আমার মনে হয়। যে মাঝে মাঝে ক্যাম্প করে, এবং এটা তো এমন নয় যে আমাদের যথেষ্ট এখন মানে টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টরাও এবং যথেষ্ট আমাদের কাছে কিন্তু চিহ্নিত। তো সেই জায়গাটাতে অ্যাকসেপ্টেন্স এবং কাউন্সিলিং এর মাধ্যমে যে এটা কোনো ব্যাধি বা এটা কোনো, হ্যাঁ, জাস্ট একটা ডিসিপ্লিন, যেটা আমরা সব জায়গাতেই ডিসিপ্লিন ছাড়া তো কোনো কাজই হয় না। তো এটা ডিসিপ্লিনের সাথে হ্যান্ডেল করতে হবে। এবং হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এবং সে স্কুল কলেজে এটাই হচ্ছে মেন একটা মেডিকেল এমার্জেন্সি। তো সেটা কিভাবে লক্ষণ, যে কি কি লক্ষণ হতে পারে, এবং সেটা মানে জরুরি অবস্থায় যে তাৎক্ষণিক যে ব্যবস্থাটা, সেটা পিয়ার গ্রুপেরও জানাটা আর কি আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এবং কোনো শিশুকে গ্লুকোজ পরীক্ষা করার জন্যে বা ইনসুলিন নেওয়ার জন্যে, এবং প্রয়োজনে তাকে স্ন্যাকিং করতে দেওয়ার, মানে তাকে অনেক সময় হয়তো স্ন্যাকিংও করতে হতে হবে, এবং তার গ্লুকোজ মনিটরিং ডিভাইস রয়েছে তার, এবং তাকে স্ন্যাক ইন্ডিকেট করছে, তার হয়তো কমের দিকে সুগার যাচ্ছে, আর তাকে খেতে দিতে হবে। এইগুলো জায়গা থেকে যেন তাকে কখনো পানিশমেন্ট বা তাকে কখনো যেন সামাজিকভাবে কোনো স্টিগমেটাইজ না করা হয়। তো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের একটা আর কি মেসেজ, এটা আমাদের এডুকেট করতেই হবে। এবং আমরা যারা একাডেমিশিয়ানস, আমাদের সেটা যৌথভাবে এই একটা জায়গা স্টেপ নিতে হবে। এবং প্রতিটি স্কুলে মা, বাবা এবং ডায়াবেটিস কেয়ার টিমের পরামর্শ নিয়ে একটা সহজ ডায়াবেটিস ম্যানেজমেন্ট অ্যান্ড এমার্জেন্সি অ্যাকশন
প্ল্যান রাখাটা খুব উচিত। এবং আমরা যেহেতু যারা ডায়াবেটিস এডুকেটার্স বা অ্যাট দ্য সেম টাইম একাডেমিশিয়ান, সেক্ষেত্রে শুধু আমাদের ক্ষেত্রে না, ইট শুড বি ফর অল দ্য স্কুলস অ্যান্ড কলেজেস। অ্যান্ড আমার মনে হয় এটা করলেও হয়তো, এবং নিজেদের থেকে যে অ্যাটনমেন্টটা যে না এটা করতে হয়, এটার মধ্যে কোনো রকম, অ্যান্ড ইট ইস মানে ওয়েল ফর দ্য পলিসি, মানে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 তেও কিন্তু মানে একদম ইকুইটেবল এডুকেশন ফর অল। তো সেক্ষেত্রে কিন্তু মানে এটা ভীষণ রকম ভাবে তাদেরও আর কি ডায়াবেটিস, মানে দ্য পেশেন্টস লিভিং উইথ ডায়াবেটিস অর দ্য পার্সন লিভিং উইথ ডায়াবেটিস, তাদেরকে কোনোভাবেই যেন আলাদা করে দেওয়া উচিত না, এবং তারা যেন মানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ। মানে একটা শিশুকে বা একটা ওয়ার্ক প্লেসে একটা এমপ্লয়কে বাকিরা এক্সকারশনে যাচ্ছে, বাকিরা ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে, বাকিরা কোনো রকম বেড়াতে যেতে পারছে, অথচ তাকে আলাদা করে একটা বিভেদ করে দেওয়া হচ্ছে যে না তার তো টাইপ 1 ডায়াবেটিস, তার তো ইনসুলিন ইনজেকশন নিতে হবে। এই জায়গাটাতে কিন্তু আমাদের ভীষণ গুরুত্ব, মানে আমাদের একটা ভীষণ মানে উই হ্যাভ টু কিপ এন আই যে এরকম সেক্লিউশন যেন না করা হয়। এবং আমাদের এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমাদের লক্ষ্য হওয়া উচিত রেস্ট্রিকশনের মাধ্যমে প্রোটেকশন নয়, বরঞ্চ প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া উচিত, এবং সাপোর্টের মধ্যে ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একই নীতি মানে কলেজেও এবং ওয়ার্ক প্লেসের প্রযোজ্য। টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত তরুণী গ্লুকোজ মনিটরিং করার সুযোগ যেন পায়, ইনসুলিন নেবার সুযোগও যেন তাকে দেওয়া হয়, এবং প্রয়োজন অনুযায়ী খাবার এবং হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজ করার জন্য উপযুক্ত ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। এবং যাদের হায়ার এডুকেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন, ইন্টার্নশিপ, এমপ্লয়মেন্ট এবং প্রফেশনাল কেরিয়ারে অংশগ্রহণের ক্ষেত্রে ডায়াবেটিস যেন কখনো একটা বেরিয়ার বা বাধার কারণ না হয়। এবং নিউট্রিশনেরও দৃষ্টিকোণটা আমরা ম্যাডাম আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনে এবং ওয়ার্ক প্লেসে ক্যান্টিন বা খাবার যে জায়গাগুলো রয়েছে সেখানেও যেন আমাদের, যদি আমাদের জানা থাকুক না থাকুক, কারণ বিভিন্ন প্রতিটা বছরে নতুন নতুন স্টুডেন্টরা আসে, নতুন নতুন এমপ্লয়িজরাও আসতে পারে, অনেক জায়গায় অনেক এমপ্লয়ি ছেড়ে যায়, হতেই পারে টাইপ 1 ডায়াবেটিস। তো আমাদের ক্যান্টিন বা খাবার জায়গাগুলোতে ওয়ার্ক প্লেস বা স্কুলে কলেজে সব জায়গায় যারা রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমার একটা সবার কাছে নিবেদন বা আবেদন, হোয়াট এভার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইভেন আমার কলেজে তো ডেফিনেটলি আছে, যে ডায়াবেটিস ফ্রেন্ডলি একটা মানে মিল বা ডায়াবেটিস ফ্রেন্ডলি মানে মানে যেরকমটাই হোক, যে আমাদের যে স্ন্যাকগুলো বা আমাদের যেটা লাঞ্চ বা ডিনার, সেখানে যেন ডায়াবেটিস ফ্রেন্ডলি একটা অ্যাকোমোডেশন সেরকমও যেন থাকার ব্যবস্থা করা দরকার, এবং থাকাটা খুব মানে এটা মানে আবশ্যক আমার বলে মনে হয়। এবং মানে এবং কিছু কিছু জায়গায়, যেমনি আমার কলেজে আই স্পেশালি মেনটেন সুগার বোর্ড, অয়েল বোর্ড, যে আমার যারা স্টুডেন্টরা যারা যাচ্ছে, যারা খাচ্ছে, তাদের অ্যাটলিস্ট একটা আইডিয়া, এমনি নর্মাল পেশেন্ট, নর্মাল পার্সনদেরও তাদের যে কতটা তারা করতে পারছে, কতটা ইনটেক করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ ওয়ান অফ আস টু নো আর হেল্প আদার্স টু নো অলসো। তো মানে এটাই আমার মানে আশপাশের মানুষদেরকে একটা বার্তা, যে সবাইকে একসাথে মিলে হেল্প করতে হবে, যে সংঘবদ্ধভাবে হেল্প করতে হবে, যে ডায়াবেটিসের সাথে যাতে সুন্দরভাবে হোলিস্টিক্যালি বাঁচতে পারে, এবং সবাইকে নিয়ে সবকিছুর মধ্যে দিয়ে সে যেন চলতে পারে, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ। থ্যাংক ভালো ইউ। আপনি বললেন, খুব ইম্পর্টেন্ট টপিকস গুলো আপনি কভার করলেন। এবার মোস্ট প্রবাবলি লাস্ট টপিক আমাদের, এটা রোল অফ সাপোর্ট গ্রুপ সোশ্যাল অ্যাসপেক্ট পলিসি স্টেটাস বাই ইন্দ্রজিৎ দা। আমি এবার ইন্দ্রজিৎ দাকে অনুরোধ করব কি উনি আসুন আর এবার এসে থ্যাংক ইউ, ওটাকে থ্যাংক ইউ। আমি যা দাঁড়ালো ব্যাপারটা, তাহলে আমি ওপেনিং ব্যাটসম্যান এবং আমি নাইট ওয়াচম্যান একদম। তো দারুণ, আমি খুব মন দিয়ে শুনছিলাম, ফ্যান্টাস্টিক ডিসকাশন হয়েছে আজকে। মানে এইটাই উদ্দেশ্য ছিল, যে আজকে যে ডিসকাশন গুলো, প্রত্যেক প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা এত সুন্দর তারা তাদের টপিক গুলোকে ভালো করে কভার করলো। বুঝিয়ে, খুব ভালো। দারুণ দারুণ, আর হ্যাটস অফ টু অল অফ দেম। আমি কয়েকটা কথা বলি সাপোর্ট গ্রুপের ব্যাপারে যাওয়ার আগে, যেটা ডাক্তার অনুরাধা বলছিল, যে মানে তার সূত্র ধরেই বলি, সেটা হচ্ছে যে স্কুলে বা কলেজের ক্ষেত্রে মানে আমাদের দেশে একটা ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট আছে, যারা 18 বছর বয়স অব্দি যাদের অধিকার নিয়ে কাজ করে। আমরা ইনফ্যাক্ট আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে তার যে প্রত্যেকটা স্টেট চ্যাপ্টার আছে, এটা একটা কনস্টিটিউশনাল বডি, তা আমাদের স্টেটের চ্যাপ্টারের সাথে আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করি, দীর্ঘদিন ধরে। এবং করোনার সময় তো আমরা মানে আমাদের মনে হয় ভারতবর্ষে একমাত্র পশ্চিমবঙ্গে একটা টাইপ 1দের জন্য নেটওয়ার্ক চালিয়েছিলাম আমরা, ইন কোলাবোরেশন উইথ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট।
কারণ করোনার সময় আপনারা জানেন প্রত্যেকে যে এক সময় ইনসুলিনের একটা স্ক্যারসিটি তৈরি হয়েছিল, ইনসুলিন পাওয়া যাচ্ছিল না, তাদের ডিসপোজেবলস পাওয়া যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সারা পশ্চিমবঙ্গে একটা সাপোর্ট সিস্টেম চালিয়েছিলাম। তো সেই জায়গা থেকেই আমরা একটা মুভমেন্টও করেছিলাম সবাই মিলে, দেশের প্রায় সবগুলো সাপোর্ট গ্রুপ মিলে। আর আজকে কিন্তু টাইপ 1 নিয়ে আমরা অনেকটা নয়েজ তৈরি করতে পেরেছি, সেজন্য হ্যাটস অফ টু অল সাপোর্ট গ্রুপস অল অ্যাক্রস দ্য ইন্ডিয়া, এবং এম্পাওয়ার T1D এর একটা প্ল্যাটফর্ম এই সাপোর্ট গ্রুপদের নিয়েই। তো সেখানে দাঁড়িয়ে একটা বড় মুভমেন্ট হয়েছিল। আলটিমেটলি 2 বছর আগে ন্যাশনাল কমিশন কিন্তু একটা অ্যাডভাইসারি জারি করেছিল, মানে সারা ভারতবর্ষের সমস্ত সাপোর্ট গ্রুপ বা স্টেক হোল্ডারদের মিটিং এ। আই ওয়াজ ফরচুনেট যে আমিও সেই মিটিং এ ছিলাম। সেখানে মিটিং এর পরে একটা অ্যাডভাইসারি এসেছিল। এখন কিন্তু আমাদের দেশে CBSE, ICSE এবং অল স্টেট বোর্ড গুলোকে টাইপ 1দের ক্ষেত্রে তাদের স্কুলে তাদের স্ন্যাকিং বা SMBG বা ইনসুলিন পাম্প থাকলে বা CGM থাকলে এগুলো নিয়ে অ্যালাউ করতে হবে। ইভেন NTA কেও গাইডলাইন দেওয়া আছে যে NTA যারা ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোকে যারা কন্ডাক্ট করে, তাদের ক্ষেত্রেও গাইডলাইন দেওয়া আছে যে যাদের CGM লাগানো আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল নিয়ে অ্যালাউ করতে হবে, মোবাইলটা থাকবে ইনভিজিলেটরের কাছে। কারণ তার যদি কোনো ক্রাইসিস তৈরি হয়, সেই সময় তাকে তার বেঁচে থাকার অধিকার তাকে দিতে হবে, কারণ এটা তার লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন হতে পারে। তো এই এটা অলরেডি আছে, এটা এক্সিকিউশনের ক্ষেত্রে একটা সমস্যা আছে। এত বড় দেশ আমাদের, সেখানে প্রচুর মানুষ, প্রচুর ইনস্টিটিউশন। তো আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে এরকম প্রচুর কেসে ইন্টারফেয়ার করেছি, এবং আলটিমেটলি যেটা পজিটিভ কথা সেটা হচ্ছে যখনই কোনো স্কুল অথরিটির কাছে গেছি, কোনো সমস্যা হয়েছে, তারা কিন্তু তাদের সাথে কথা বলার পর দে হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার ম্যাক্সিমাম সাপোর্ট। ম্যাক্সিমাম সাপোর্ট এটা হচ্ছে, মানে আমার যেটা মনে হয় যে আমরা ডায়ালগ এবং কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আমরা যদি প্রত্যেকটা ব্যাপারকে যদি একটু এমপ্যাথেটিক্যালি দেখি, তাহলে কিন্তু সলভ করতে পারবো। কারণ টাইপ 1 ইজ নট আ ব্যারিয়ার, যেটা যেটা আমাদের মনে হয় আজকের এই প্রোগ্রামের একদম মূল কথা হবে। টাইপ 1 ইজ নট আ ব্যারিয়ার। আমরা এর পক্ষ থেকে যে সাপোর্ট গ্রুপ চালাই, 24/7 সাপোর্ট গ্রুপ আছে। আজকে আপনারা দেখছেন যে আমাদের আজকে যে স্পেশাল সেশনটা হচ্ছে, সেটাও আমাদের একটা ভার্চুয়াল স্কুল আছে। আমরা প্রতি 15 দিন অন্তর অন্তর একটা প্রোগ্রাম, এই ভার্চুয়াল স্কুলের প্রোগ্রাম করি। আজকেও কিন্তু একটা স্পেশাল সেশন এই ভার্চুয়াল স্কুলের হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করি এডুকেশন, 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 এর কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু এই যে আমরা DSME, ডায়াবেটিস সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন, এইটা আমি বলতে পারি টাইপ 1 বন্ধু যারা আছেন, তাদের যারা পরিবারের লোকরা আছে বা সাধারণ মানুষ আছে, একটা জেনে রাখুন যে ডায়াবেটিস এমন একটা ডিসঅর্ডার, আই রিপিট ডিসঅর্ডার, যেটাকে ম্যানেজ করতে গেলে আপনাকে এডুকেশন নিতে হবে। এই এডুকেশনের সাথে কিন্তু মাস্টার ডিগ্রির কোনো কোনো যোগাযোগ নেই, বা গ্র্যাজুয়েশনের কোনো যোগাযোগ নেই। এই এডুকেশন সামথিং ডিফারেন্ট। এবং আমরা আছি, আমরা আমাদের মতো প্রচুর প্রচুর হাজার হাজার মানুষ ভারতবর্ষে ছড়িয়ে আছে, যারা এই টাইপ 1 বন্ধুদের ক্ষেত্রে, বিশেষ করে আজকে যেহেতু টাইপ 1দের নিয়ে অনুষ্ঠান, টাইপ 1 বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আমরা সাহায্যের জন্য বসে আছি। এবার আসি পলিসিগত দিক থেকে। সাপোর্ট গ্রুপ একটা বড় ফ্যাক্টর। পলিসিগত দিক থেকে কিন্তু কদিন আগেই, মানে 2 মাস দুয়েক আগে একটা বিরাট পলিসিতে চেঞ্জ এসছে ভারতবর্ষের বুকে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা দারুণ প্রোগ্রাম শুরু করেছে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম 2.0, যেটাতে কিন্তু এতদিন এই ডায়াবেটিস বা টাইপ 1টাকে ধরা ছিল না, তার মধ্যে সেটা ইনক্লুড হয়েছে। নতুন যে গাইডলাইন বেরিয়েছে, এটা বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে SSKM হসপিটাল থেকে একটা মডেল শুরু হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেইটার সাকসেস স্টোরিটা নিয়েই কিন্তু সারা ভারতবর্ষে ছড়ানো হয়েছে। এবং ঠিক এই মাসেই, এই সরি, আজকে তো আগস্ট মাস, গত মাসে 9-10 তারিখে কলকাতাতে একটা অল ইন্ডিয়া ওয়ার্কশপও হয়ে গেল এর উপরে। সারা ভারতবর্ষের, যেটা টাইপ 1 বন্ধুদের জন্য একটা বড় স্বস্তির খবর, এটা সারা ভারতবর্ষেই কিন্তু এখন টাইপ ডিস্ট্রিক্ট হসপিটাল লেভেলে কিন্তু টাইপ 1 এর স্পেশাল ক্লিনিক থাকবে। এটা একটা আস্তে আস্তে তৈরি হবে স্বাভাবিকভাবে, একটু টেক সাম টাইম, সময় নেবে। কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য, সমাজেরও কিন্তু একটা বড় রোল আছে। টাইপ 1 ইজ নট আ ব্যারিয়ার। আমরা এই নিয়ে সচেতনতার কাজ দীর্ঘদিন ধরে করে আসছি, এবং বিভিন্ন মোডে করে আসছি। বিভিন্ন মোডে আমাদের টাইপ 1 বন্ধুদের নিয়ে একটা নাটক আছে, আমরা নাটক পারফর্ম করে বেড়াই, বই মেলাতে করেছি, কানপুরে গিয়ে করেছি আমরা। মেসেজটা একটাই, যে টাইপ 1 একটা ডিসঅর্ডার। ধরুন আজকে আমি চশমা পরে আছি, আমার চোখের পাওয়ারের সমস্যা আছে বলে চশমা পড়েছি। একটা টাইপ 1 বন্ধুর ক্ষেত্রে কি, তার ক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াসটা গন্ডগোল করছে, ইনসুলিন বেরোচ্ছে না, তাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে। তার সাথে অ্যালাইড যে সমস্যাগুলো রয়েছে, তাকে একটু পড়াশোনা করে জানতে হবে, তার ফ্যামিলির লোককে জানতে হবে।
টাইপ 1 ব্যারিয়ার নয়, এবং এটাকে প্রমাণ করার জন্যই কিন্তু আমরা এই ভার্চুয়াল স্কুলের আন্ডারেই প্রতি বছর যে অ্যানুয়াল প্রোগ্রাম করি, তাতে আমরা টাইপ 1 হিরো প্রোগ্রাম, একটা টাইপ ডে T1D স্টার অ্যাওয়ার্ড, এটা আমার শেয়ার করতেই হবে। আমরা ইনিশিয়ালি করেছিলাম যে একটা মাত্র ক্যাটাগরি রাখবো, যে কোনো একটা 4টে ফিল্ডে, পড়াশোনা, খেলাধুলা বা সোশ্যাল সার্ভিস বা কালচারাল অ্যাক্টিভিটিস, কোনো একটা জায়গাতে আপনি লাস্ট ক্যালেন্ডার ইয়ারে যদি তার একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট হয়, সেটাকে আমরা সম্মান জানাবো। আমরা প্রথমবার একটা ক্যাটাগরিতে সম্মান জানালাম, একাডেমিক ফিল্ডে। কিন্তু গত বছর আমাদের কাছে এত নমিনেশন এলো সারা ভারতবর্ষ থেকে, আমরা 4টে ক্যাটাগরি করলাম। আমি কেন বলছি এটা, যে যাকে আমরা গত বছর একাডেমিকে যাকে সিলেক্ট করলাম, ডে T1D স্টার করলাম, সে সে এখন পুনেতে পিএইচডি করছে। আমাদেরই ডে গ্রুপের একটা ছেলে, সে রায়গঞ্জে বাড়ি, সে এখন পুনেতে পিএইচডি করছে। আচ্ছা, আমরা স্পোর্টস ফিল্ডে যাকে দিলাম, নিমিত সালভা, মুম্বাইয়ের ছেলে, যে এভারেস্ট বেস ক্যাম্প গেছে। আমরা কালচারাল ফিল্ডে যাকে দিলাম, মুম্বাইয়ের একটা স্কুলের ছেলে, 16 বছর বয়স, সারা পৃথিবীব্যাপী একটা আঁকার কম্পিটিশনে, যেখানে যেখানে প্রায় 5,000 স্কুল থেকে 60,000 কম্পিটিটর ছিল, ও ফার্স্ট হয়েছে। আমরা সোশ্যাল সার্ভিসে এমন একটা বাচ্চা ছেলেকে দিলাম, পুরো বয়স 15 বছর, 15-16, এখন 16 বছর বয়স। ও থানের ছেলে, ও 3 বছর মাথার চুলটা না কেটে অন ইন্টারন্যাশনাল উমেন্স ডে ও মহিলা ক্যান্সার রোগীদের জন্য চুলটা কেটে ডোনেট করেছে। আমি তো এগুলো কোনোটাই করতে পারিনি। তাহলে টাইপ 1 ইজ আর ব্যারিয়ার। এই এই মেসেজটা আমার মনে হয় আজকের প্রোগ্রামের এইটাই বটম লাইন হওয়া উচিত, যে নিয়ম মানতে হবে, যেটা আমরা আমাদের আজকের টপিকটাও করেছিলাম, জানো, মেনে বন্ধু চলো, এবং এবং জয় করো। জয়। সারা মানে স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট, উই আর অল দেয়ার টু। কোনো জিনিস নয় যেটা টাইপ 1 ডায়াবেটিক পারবে না করতে, অ্যাচিভ একদম করতে। তাই। অনিন্দিতা বলার শুরুতে সবাই বলেছে, বলার শুরুর সময় বলেছে ওয়াসিম আকরামের কথা, আরো কয়েকজনের নাম বলেছে। তো টাইপ 1 ইজ নট এ ব্যারিয়ার, বরঞ্চ আমি বলবো এটা অ্যাডভান্টেজ। কারণ আমার ডায়াবেটিসও নেই, কোনো ডায়াবেটিসই নেই, তাহলে আমি মাঝে মাঝে বিশৃঙ্খল হয়ে পড়ি, ইনডিসিপ্লিন হই। কিন্তু টাইপ 1 আমাকে একটা সুযোগ দিয়েছে, কিন্তু লাইফটাকে শৃঙ্খলিত করার, ডিসিপ্লিন লাইফ লিড করার একটা সুযোগ দিয়েছে। আমি বারবার বলবো, আজকে যারা টাইপ 1 বন্ধু যারা আছে, তাদের পরিবারের যারা আছে বা তাদের অ্যাসোসিয়েট যারা আছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, ইনসুলিন কিন্তু লাইফ সেভিং ফর T1D। কারোর কথা শুনবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে টাইপ 1 এর কোনো কিওর বেরোয়নি। টাইপ 1 সারার মতো যদি কেউ দাবি করে থাকে, সেটা ভুল দাবি, সেটা ভুল দাবি, ভুল দাবি। এখনো অবধি টাইপ 1 এর জন্য ইনসুলিন হচ্ছে তার সঠিক চিকিৎসা। ইনসুলিন নিয়ে দারুণ বেঁচে থাকা যায়। আমাদের সাথে যোগাযোগ আছে এমন মানুষের যার প্রায় 60 বছর হয়ে গেল ইনসুলিন নেওয়ার। মানে তিনি ইনসুলিন নেওয়া শুরু করেছিলেন তখন সিরিঞ্জ গুলোকে পাথরে ধার দিতে হতো, নিয়ে তারপর জলে ফোটাতে হতো। আমি আমার জীবনে আরেকজনের সাথে মিট করেছিলাম, যিনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি চাকরি করতেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। তার এখন প্রায় 62 বছর হলো তিনি ইনসুলিন নিচ্ছেন। তো এগুলো উদাহরণ, যে বরঞ্চ দেখা গেছে, এই পাবলিশড ডকুমেন্টসও আছে, যে টাইপ 2 এবং টাইপ 1 এর ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে টাইপ 1 এগিয়ে থাকছে। টাইপ 1 করলে, টাইপ 1 মহিলা বিয়ে করতে পারে না, সম্পূর্ণ ভুল। টাইপ 1 মহিলা বিয়ে হলে তার বাচ্চা টাইপ 1 হবে, সেটাও সম্পূর্ণ ভুল। সুতরাং আশেপাশে কোনো মানে কারোর, দেখুন টাইপ 1 ধরা পড়ার পরে, যেমন আমি প্রথম যে উদাহরণটা দিলাম, সেখানে যে আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে আশেপাশের লোকরা এসে কি কি বলছে টলছে, কারণ আমাদের তো অভিজ্ঞতা, আশেপাশের মানুষরাই তো তাদের বিভ্রান্ত করে। তো যা যা বলেছে সেগুলো আমি আজকে এই প্ল্যাটফর্মে বসে শেয়ার করতে পারবো না। তো মোদ্দা কথা আমার যেটা বলার, সেটা হচ্ছে যে আপনার ডাক্তারবাবু, আপনার যে ডায়াবেটিস এডুকেটর দিদি বা দাদা যিনি আছেন, বা আপনার এই কেয়ার টিমের যারা, তাদেরকে একবার কিছু কনসাল্ট করুন বিফোর টেকিং এনি ডিসিশন, এনি আনইউজুয়াল ডিসিশন। মানে এই ট্র্যাকের বাইরে গিয়ে কিছু ভাবতে গেলে, কারণ আমি বলছি আমার আমার জীবনে একটা খুব খারাপ দিক, মানে অভিজ্ঞতা আছে। এই দুর্গাপুরেরই একটা বাচ্চাকে আমরা হারিয়েছিলাম, যারা যে ওই বিভ্রান্ত হয়ে গিয়ে পুরো ইনসুলিনের বাইরে বেরিয়ে গিয়ে শুধু মেডিসিনে গেছিল, আলটিমেটলি তাকে আর বাঁচাতে পারেনি। সেটা আমাকে কুড়ে কুড়ে খায়, যার ফলে মানে আবার এই প্রোগ্রামের মাধ্যমে অ্যাপিল করছি,
ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক, যেখান থেকে হোক, যদি আপনাদের কারোর কাছে কোনো সন্ধান থাকে, কোনো টাইপ 1 বন্ধু যে কোনো বিপদে আছে, প্লিজ কল মি, প্লিজ কানেক্ট উইথ আস। আমরা একদম থাকবোই পাশে, চেষ্টা করবো না, থাকবোই। তো এই মেসেজ, আজকে দারুণ প্রোগ্রাম, মানে আমি তো মন দিয়ে শুনছিলাম, আমার মনে হয় সবাই উপকৃত হয়েছে। আগামী দিনে আমরা পাশে আছি, এবং এমপাওয়ারের এই ইনিশিয়েটিভ, থ্যাঙ্কস টু এমপাওয়ার এন্টার টিম, ডাক্তার অমিত, ডাক্তার মনীষা, ডাক্তার রুতুল, অ্যান্ড ডেফিনেটলি আমাদের মডারেটরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। র্যাপ আপ করছি একটা বাস, ওই তোমার টা দিয়ে ইভিনিং পার্ল যাকে বলি, ইয়া এই সেশনের পার্লটা থেকে, কি টাইপ 1 ডায়াবেটিক কোনো ওই নয়, ব্যারিয়ার নয়, ওটাকে জয় করা যেতে পারে শুধুমাত্র ইনসুলিন দিয়ে, এডুকেশন দিয়ে, আর তার সঙ্গে যে হচ্ছে পিয়ার গ্রুপ, যে আমাদের যার হবে টাইপ 1 ডায়াবেটিক, ওদেরকে, ওদের সমাজত্তি লোকদেরকে সঙ্গে যদি আমরা রাখবো, তার সঙ্গে ওদের তখন মনোবলটা বাড়ে, আর ওদের মধ্যে আরো ইচ্ছে হয় কি না না আমাদের মধ্যে কোনো ওই নেই, ব্যাপার নেই, কিছু অসুবিধে নেই, আমরা সবকিছুই অ্যাচিভ করতে পারবো লাইফেতে শুধুমাত্র ইনসুলিন লাগিয়ে আর কথা বলে এডুকেশন নিয়ে। এটাই একটা আমাদের লাস্ট পার্ল হচ্ছে। আর বাকি তো আমাদের সব প্যানেলিস্টরা যা যা পুরো নিজের টপিক গুলোকে কভার করলো, আমার মনে হয় এই টপিক গুলো থেকে আমরা আগেও ভালো করে ডায়াগনোসিস থেকে নিয়ে সবকিছু ভালো করতে পারবো। পেশেন্টকে, টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টকে আমরা ভালো করে আরো ট্রিট করতে পারবো, ওকে এডুকেট করতে পারবো, যেটাই সবসময় দরকার। আর এই বলেই আমি নিজের কথাটাকে সমাপ্তি করব। অনেক অনেক ধন্যবাদ সকলকে। ডাক্তার মুখার্জি, জাস্ট আরেকটা লাস্ট কথা, আমার মনে হয় আরেকটা মেসেজ আমাদের দেওয়া উচিত। টাইপ 1 এর সঠিক ট্রিটমেন্ট কিন্তু ব্যাসাল বোলাস রেজিমেন, ব্যাসাল বোলাস। এই মেসেজটা যেন স্ট্রংলি এখান থেকে যায়, যে কুইক স্টার্ট নয়, ব্যাসাল বোলাস ইজ দ্য কারেক্ট রেজিমেন। প্রত্যেককে ব্যাসাল বোলাস ট্রিটমেন্টেই আনতে হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি সকলকে। থ্যাংক ইউ পাওয়ার টি1ডি টিম, আর মনীষা ম্যাম, রুতুল স্যার, অমিত স্যার, সকলকে। এবার ওভার টু ইউএসবি টিম।